লেটস স্টার্ট। সো আমরা এখান থেকে শুরু করছি। বিসমিল্লাহ। আমরা আমাদের টপিক অলরেডি আপনাদেরকে একটা টেকনিক্যাল আর্টিকেল দিয়েছি। এই টেকনিক্যাল আর্টিকেলটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে আপনি শুধু এই আর্টিকেলটাই পড়বেন ব্যাপারটা তা না। আচ্ছা, টেকনিক্যাল আর্টিকেলকে আমি ইয়েতে দিয়েছিলাম, রাইট? মেসেঞ্জারে। সো আপনারা এটার পাশাপাশি আপনার এই এফআর এর অন্য টপিকের টেকনিক্যাল আর্টিকেল গুলো একটু গো থ্রু করবেন। টেকনিক্যাল আর্টিকেল গুলো গো থ্রু করার একটা কারণ হচ্ছে এক্সামিনার মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে টেকনিক্যাল আর্টিকেল থেকে কিছু অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন অথবা কিছু পাস্ট ইয়ার কোয়েশ্চেন আমি যখন অ্যানালাইসিস করি, দেখা যায় কোন একটা পার্টিকুলার টেকনিক্যাল আর্টিকেলের কোয়েশ্চেনটাই আসলে চলে আসছে এবং দ্যাট ইজ মোর রেলেভেন্ট রিসোর্স আপনার জন্য। সো সেখান থেকে আমরা চেষ্টা করব টেকনিক্যাল আর্টিকেলটা একটু ভালো করে পড়ে ফেলতে। এটা মুখস্থ করার দরকার নেই। টেকনিক্যাল আর্টিকেল গুলো আমরা ঠিক যেভাবে নিউজ পেপার যে কোনো আর্টিকেল যেভাবে পড়ি, ফাইন্যান্সিয়াল আর্টিকেল গুলো ঠিক যেভাবে পড়ি সেভাবেই পড়ার ট্রাই করব। এর বেশি কিছু না। মানে টেকনিক্যাল আর্টিকেলে লাইন বাই লাইন মুখস্থ করতেই হবে ব্যাপারটা আসলে এরকম না। প্রত্যেকটা সেন্টেন্সে যে আমি মুখস্থ করে দেন হচ্ছে এটাকে শেষ করবো ব্যাপারটা এইভাবে না। এটা লাইক আপনি যখন চা কফি খেতে বসেন অথবা আপনি যখন কোন একটা রিল্যাক্স মুডে আছেন, আপনি টেকনিক্যাল আর্টিকেল এট এ গ্লান্স একটু পড়ে ফেললেন, দেখবেন যে ওইটার প্রত্যেকটা টপিক আপনি রিলেট করতে পারতেছেন। সো দ্যাট শুড বি দ্য পারপাস অফ স্টাডিং টেকনিক্যাল আর্টিকেলস। সো আমরা শুরু করি আমাদের IFRS 16 দ্যাট অলরেডি অ্যানাউন্সড লিস্ট। বিফোর স্টার্টিং ফ্রম মাই পার্ট, আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই আসলে লিজ বলতে আপনারা কি বুঝেন, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং কতটুকু আছে লিজের ব্যাপারে, এবং এটার ব্যাকগ্রাউন্ড অথবা প্রিভিয়াস কোনো কিছু আপনারা স্টাডি করে আসছেন কিনা কোথাও। এনিওয়ান? স্যার বেসিক্যালি এটা ভাড়া। এটা একটা রেন্ট বলছেন, ভাড়া, হ্যাঁ, যেরকম আইফআরএস সিস্টেম। জমি লিজ দেওয়া। ওকে, তার মানে ইট ইজ সর্ট অফ লাইক রেন্ট দিচ্ছেন কাউকে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ ওকে। আর আর কি কেউ কিছু অ্যাড করতে চান যে আসলে এটা দিয়ে আপনি কি বুঝাচ্ছেন অথবা লিজ দিয়ে আপনি? So long-term contract. লং টার্ম কন্ট্রাক্ট, তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা দুই রকমের হতে পারে, লং টার্মও হতে পারে, শর্ট টার্মও হতে পারে, ঠিক না? আচ্ছা, জি লং স্যার। টার্ম কন্ট্রাক্ট স্যার বিটুইন কন্ট্রোলও তো আই গেস হইতে পারে, মানে ওর বিটুইন নামে অ্যাসেট বাট কন্ট্রোল আমি করতেছি। ওকে, সো ইট কুড বি কন্ট্রোলড, কুড বি ট্রান্সফার্ড, ঠিক না? হ্যাঁ আর আর কোনো পয়েন্ট মানে আপনাদের মাথায় যেটা আসে আর কি, ওয়ান বাই ওয়ান বলতে পারেন, কোনো প্রবলেম নেই। Sir, Evil one. Sorry, I was away. Evil হবে. সরি? Evil হবে, sir. মানে ওকে, আপনি মাত্র জিজ্ঞেস করলেন না আমাদের Evil হবে। ওকে। এই কন্ট্রাক্টটা কার কার মধ্যে হয় একটু যদি বলতেন। এটা কি কারো আইডিয়া আছে যে কন্ট্রাক্টটা আমরা কার কার মধ্যে করছি? ওকে, এখানে বেসিক্যালি দুইটা পার্টি থাকে, লিজার অ্যান্ড লিসি। ওকে, এখানে আমরা একটু বেসিক জিনিসটা যেটা ভাইয়া বলতেছিলেন, ওই ওই আপনারা যেটা বলছিলেন, এই পার্সপেক্টিভটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করি যে আসলে লিজার এবং লিজের পার্সপেক্টিভটা কি। লিজার, হু ইজ দ্য লিগ্যাল ওনার অফ এনি প্রপার্টি অর অ্যাসেট। ওকে, মানে যে বেসিক্যালি হচ্ছে ওই প্রপার্টি অথবা অ্যাসেটের ওনার, লিগ্যাল ওনার। আর লিজিকে, হু ইজ ইউজার অর কন্ট্রোলিং, যেটা বললেন আপনারা, দ্য অ্যাসেট। সো ঠিক আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা এক্স্যাক্টলি রাইট। এবং যেটা বলছিলেন আসলে এটাকে আমরা ভাড়া বলি না অনেক ক্ষেত্রে, এটাকে আমরা আসলে লিজ কন্ট্রাক্টই বলি। সো দ্যাট মিনস আমরা লিজ বলতে যেটা বুঝাই, দ্যাট কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিস, একজন হচ্ছে লিজর আর একজন হচ্ছে লিজি। লিজর এখানে কি করে, লিজর এখানে বেসিক্যালি তার যে অ্যাসেটটা আছে, তার যে প্রপার্টিটা আছে, তার এই প্রপার্টিটা সে লিজিকে লিজিকে কন্ট্রোলটা ইউজ করার জন্য দেয়, যেটাকে আমরা আসলে
রাইট অফ ইউজ অ্যাসেট বলে থাকি আসলে, হ্যাঁ, ROU, রাইট অফ ইউজ অ্যাসেট বলে থাকে। আমরা যাবো এই জায়গাটাতে, হোয়াট ইজ রাইট অফ ইউজ, জাস্ট বলার জন্য এখানে আমরা একটু ডেফিনেশনটা মনে রাখার জন্য, যে লিজর কি করে, লিজিকে, অ্যাসেটটাকে, যেটা সে লিগ্যাল ওনার, বাট এই অ্যাসেটটাকে সে লিজিকে আপনার ফর রিটার্ন অফ এনি কনসিডারেশন, যেটাকে আমরা বলি লিজ পেমেন্ট, ওকে, ফর রিটার্ন অফ কনসিডারেশন লিজর কি করে, লিজিকে অ্যাসেটটা ইউজ করার কন্ট্রোল ট্রান্সফার করে। এখন সে যখন কন্ট্রোলটা ট্রান্সফার করে, তার মানে কি, তার মানে হচ্ছে এই অ্যাসেটটা লিগ্যাল ওনারশিপ কিন্তু সে ট্রান্সফার করে না, সে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, যেটাকে আমরা বলি হচ্ছে লিজ পিরিয়ড, ওকে, সার্টেন পিরিয়ড পর্যন্ত সে অ্যাসেটটা বেসিক্যালি লিজিকে ইউজ করার জন্য লিজ দিয়ে থাকে, কন্ট্রাক্ট দিয়ে থাকে। তার মানে এখানে আপনি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল চিন্তা করেন, প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে, সে ফর এক্সাম্পল আমার একটা বিল্ডিং আছে, আমি এই বিল্ডিংটা হয়তো বা তাজওয়ারকে 10 বছরের জন্য লিজ দিলাম। সো হোয়াট উইল হ্যাপেন, এই 10 বছর এই বিল্ডিংটার যত প্রকার মেইনটেনেন্স, যত প্রকার রিপেয়ার, যা কিছু আছে, যত কন্ট্রোল আছে, এটা তাজওয়ারের কাছে চলে গেল। এখন আমি এই যে তাজওয়ারকে আমার বিল্ডিং এর কমপ্লিট কন্ট্রোলটা দিয়ে দিলাম, বাট আমি কিন্তু তাকে মালিকানা দেইনি, আমি কিন্তু তাকে এটা সেল করে দেইনি, আমি তাকে এটা লিজ দিয়েছি ফর 10 ইয়ার্স, ফর লিজ পিরিয়ড। এখন এই 10 ইয়ার্স হোয়াট তাজওয়ার উইল ডু, এই অ্যাসেটটাকে, বিল্ডিংটা কিন্তু ও ওর মতো করে কন্ট্রোল করবে, এবং এখান থেকে যত রিস্ক অ্যান্ড রিওয়ার্ড আছে, কন্ট্রোল মানে কি, এখান থেকে যত রিস্ক অ্যান্ড রিওয়ার্ড আছে, এইটা লিজি এন্টারটেইন করবে, এটা লিজি হচ্ছে বেসিক্যালি বেনিফিট পাবে। তার মানে এটার রিলেটেড অ্যাসোসিয়েটেড যত রিস্ক আছে সেটাও বেসিক্যালি লিজি বিয়ার করবে, এটার অ্যাসোসিয়েটেড যত রিওয়ার্ড আছে সেটাও আসলে লিজি বিয়ার করবে, লিজি ওন করবে। এখন এই যে পয়েন্টটা এখানে হলো, এই পয়েন্টটা থেকে আমরা একটা ডিসকাশনে আসতে চাই, একটা ডিসিশনে আসতে চাই। সেই ডিসিশনটা হচ্ছে, এই বিল্ডিংটাকে এখন কে তার ব্যালেন্স শিট অ্যাসেট হিসেবে দেখাতে পারবে? ইজ ইট লিজর, ইজ ইট মি, অর তাজওয়ার দ্য লিজি? হোয়াট উড ইউ কল, যে এইখানে আমি যদি এখন এই অ্যাসেটটাকে আমি আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখাতে চাই, কে দেখাতে পারবে? লিজর কি দেখাতে পারবে, না লিজি দেখাতে পারবে ফর দ্য নেক্সট 10 ইয়ার্স? স্যার লিজি। কেন লিজি দেখাবে? লিজি তো ওনার না। বাট কন্ট্রোল তো সে করতেছে। যে কন্ট্রোল করে স্যার ও দেখায় না? দ্যাট মানে আই ওয়ান্ট টু নো যে এটা কি হবে। সো একজনের পয়েন্ট আমি যদি ভাইয়া যদি দেখি যে লিজি, হ্যাঁ, বাকি যেটা বললো ফার্স্ট, যে যে কন্ট্রোল করে সেই তো দেখানোর কথা, সেই তো দেখানো উচিত। এই যে কনসেপ্টটা, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি রাইট, এই কনসেপ্টটাকে আমরা বলি সাবস্টেন্স ওভার ফর্ম। তার মানে এই যে লিজের যে ব্যাপারটা, আমরা অ্যাসেটের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন, অ্যাসেটের ক্ষেত্রে কিন্তু আপনি কখনো কি এই ডেফিনেশনটা বলেন যে asset is owned by the entity? আপনি কিন্তু বলেন না অ্যাসেটের ডেফিনেশনের ক্ষেত্রে, আপনি কিন্তু বলেন assets are owned or controlled by the entity। তার মানে owned is not the only characteristics to recognize any asset, rather control is the most important factor to recognize any asset। তাহলে সেই ক্ষেত্রে substance over form বলে the lessee can recognize the asset in his statement of financial position but not the lessor। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? যে এটা লিজি দেখাইতে পারবে, নট লেজর। লেজর এটাকে দেখাতে পারবে না, এবং এই কনসেপ্টটাকে আমরা বলি সাবস্টেন্স ওভার ফর্ম। এবং আমরা আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ ইন আওয়ার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপার we will consider from the perspective of লিজি। আমরা লিজির পার্সপেক্টিভ থেকে চিন্তা করব, লিজরের পার্সপেক্টিভ থেকে কি হবে, আমার লিজির পার্সপেক্টিভ থেকে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে, দ্যাট উই উইল কনসিডার। দ্যাট ইজ আওয়ার সিলেবাস, দ্যাট ইজ আওয়ার মেজারমেন্ট বেসিস, বাট নট
ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ লেজার। সো লেজারের পার্সপেক্টিভ থেকে কি হবে, এটা আমার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর পার্ট না, এটা আমরা এসবিআর এ গিয়ে হয়তোবা শিখবো। বাট আমি একটু জাস্ট বলে রাখি, আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে যে লিজি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এই লিস্টটাকে কিভাবে রেকর্ড করবে, এটাই হচ্ছে আমার বেসিক্যালি মেইন পারপাস। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড দিতে চাই এই লিজের ব্যাপারে। আমি একটা ব্রিফ আইডিয়া দিলাম যে হোয়াট ইজ লিজ, এবং আপনারা খেয়াল করে দেখবেন এটা বাংলাদেশের গ্রাম অঞ্চলে বিশেষ করে আপনার যে আবাদি ফসল জমিগুলা থাকে, ওইখানে আপনি দেখবেন যে ইজারাকৃত সম্পত্তি, ওই যে ইজারাকৃত সম্পত্তি যে লেখা থাকে, দ্যাট ইজ কল লিজল প্রপার্টি। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য লিজ অ্যাকচুয়ালি। আপনি দেখবেন যে এটা 1 বছর 2 বছর 5 বছরের জন্য লিজ নেওয়া হয়, এবং সেটা ইভেন ঢাকায়ও আপনি খেয়াল করে দেখবেন যে ঢাকায় আপনি দেখবেন অনেক অফিস আছে যে অফিসগুলো আসলে তারা 10 বছর 20 বছরের জন্য লিজ নিয়ে থাকে, যাদের জন্য আসলে আইএফআরএস 16 অ্যাপ্লিকেবল হয়। বাট অনেক ক্ষেত্রে এটা আসলে অনেকেই রেকগনাইজ করতে চায় না, দেখা যায় এটাকে তারা আইএফআরএস 16 এটার জন্য অ্যাপ্লিকেবল করে না, রেন্ট এক্সপেন্স হিসেবে দেখায় যায়, হুইচ ইজ নট দ্য ট্রু অ্যান্ড ফেয়ার প্রেজেন্টেশন। আপনি দেখবেন যে যখন প্র্যাকটিক্যালি যাবেন, অনেক কোম্পানির জন্য ওই কন্ট্রাক্টটা লিজ কন্ট্রাক্ট হয় যে অফিসে সে ইউজ করতেছে তার অফিস প্রেমিসেস পারপাসে, বাট সেটাকে সে অলওয়েজ মান্থে রেন্ট এক্সপেন্স হিসেবে ইয়ারলি দেখাই যাচ্ছে, হুইচ ইজ নট দ্য পারফেক্ট অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ আইএফআরএস 16। সো আমরা লিজের ব্যাপারে ঠিক যে কথাটুকু বললাম, এই কথাগুলোর একটা ব্যাকগ্রাউন্ড আমি একটু আপনাদেরকে বলে আসি। ব্যাকগ্রাউন্ডটা বলারতে আমি আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিব পরবর্তীতে, যখন আমি ব্যাকগ্রাউন্ডটার পরে আমি আইএফআরএস 16 যখন আমি ঢুকবো, সো লিজে আমি যখন ঢুকবো। সো বিফোর আইএফআরএস 16 লিজ, there was IS 17 for the lease contract. Okay, আমি ব্যাকগ্রাউন্ডটা বলছি জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। হ্যাঁ, আমার কিন্তু আইএস 17 এখন আর নাই অ্যাপ্লিকেবল, আমি আর এখন আইএস 17 নিয়ে পড়াশোনা করি না, আমি আইএফআরএস 16 নিয়ে পড়াশোনা করি। বাট আইএস 17টা বলার রিজন হচ্ছে সো দ্যাট আপনারা এটা বুঝতে পারেন ডিফারেন্সটা কোন জায়গায় গিয়ে আসলে করা হয়েছে। অ্যাজ পার আইএস 17, there was previously two type of lease. ওকে, এইটা 2 ধরনের লিজ কন্ট্রাক্ট ছিল, যেটা এখন আর নাই। একটা ছিল হচ্ছে ফাইন্যান্স লিজ, যদি কারো আইডিয়া থাকে আমাকে একটু হেল্প করতে পারেন। আরেকটা ছিল আমার অপারেটিং লিজ। ওকে, একটা ছিল আমার ফাইন্যান্স লিজ, আর একটা ছিল আমার অপারেটিং লিজ। এনি আইডিয়া গাইস যে কোনটা কি ধরনের লিজ আমরা বলতাম, অথবা কি টাইপের লিজ ছিল এটা? এনিওয়ান? ফাইন্যান্স লিজ। নো স্যার। ওকে, সো দিস ইজ আ লং টার্ম লিজ। যেই কথাগুলো এতক্ষণ বললাম, যে কথাগুলো এতক্ষণ লিজের ব্যাপারে বলা হলো, that are related to finance lease. Okay, this is a long term lease where the control over assets been transferred from leaser to leasee. Okay, the risk and rewards borne by the leasee. All the maintenance cost should be incurred by the leasee. So the leasee can recognize this finance lease as an asset in their financial statements. Okay, that is how we actually used to treat our finance lease. তাহলে এতক্ষণ আমরা যে কথাটা বললাম, এটা একটা লং টার্ম লিজ, যে লিজের আসলে হাই ভ্যালু অফ অ্যাসেটের জন্য লিজটা আসলে
নেওয়া হয়ে থাকে এবং যেই লিজের রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা আমার লিজরের থেকে লিজের কাছে ট্রান্সফার হয়ে যায় এবং এটার যত মেইনটেনেন্স আছে, এটার যত রিপেয়ার আছে, অল দ্য রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এটা বেসিক্যালি বর্ন বাই দ্য লিজি। যেহেতু এটার কন্ট্রোলটা পুরোটা লিজের কাছে চলে আসে, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড বলতে আমরা এখানে কন্ট্রোলটার কথা বুঝাচ্ছি, তাহলে কন্ট্রোলটা যেহেতু চলে আসে, সো দ্যাট a leasee can recognize this is an asset. ওকে, এটাকে সে অ্যাসেট হিসেবে রেকগনাইজ করবে। সিম্পল কথা। তাহলে এটারই অপোজিটটা ছিল হচ্ছে আমার অপারেটিং লিস্ট। তাহলে অপারেটিং লিস্টটা কি? ইট ইজ a short term or low value of lease contract. ওকে, এটা একটা শর্ট টার্ম লিজ কন্ট্রাক্ট। তাহলে এটার কন্ট্রোলটা তাহলে কার কাছে থাকে এই লিজের ক্ষেত্রে? দ্য কন্ট্রোল, বলেন, None. বাই দ্য লিজর or the owner, right? And all the risk and rewards borne by the owner or the leaser. যেহেতু সবকিছু লিজারের কাছেই থাকে, the repair and maintenance is borne by or incurred by the leaser. ওকে, এখন কোশ্চেন হচ্ছে তাহলে এইটার অ্যাসেটটা কে দেখাবে? এইটার অ্যাসেটটা কি আর লিজি দেখাতে পারবে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে? No, sir. So that the asset still should be recognized by the leaser. Okay, but the lease payment made by the leasee should be charged as expense in the statement of profit and loss of leasee. আমি কি কথাটা বুঝাতে পারলাম আপনাদেরকে যে এই ডিফারেন্স গুলো আসলে কি ছিল আমাদের? আপনি যদি এখনো ফাইন্যান্সে যান, ফাইন্যান্সে আপনি গেলে দেখতে পারবেন যে স্টিল ফাইন্যান্স লিজ, অপারেটিং লিজ এই ক্লাসিফিকেশনটা করা হয়ে থাকে। সো এক ক্ষেত্রে আমরা এটা আসলে ডিফারেন্সটা বুঝে যাওয়াটা আমাদের জন্য ভালো। বাট যখনই আপনি রিপোর্টিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন, আইএফআরএস এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করবেন, তখন আপনাকে আইএফআরএস 16টা ফলো করতে হবে। বাট বিফোর স্টার্টিং আইএফআরএস 16, আমি একটু আপনাদেরকে বলতে চাই যে আপনারা কি এই ডিফারেন্সটা বুঝতে পারছেন কিনা, মানে এই যে যে ডিফারেন্সটা আমরা এখানে একটু আপনাদেরকে জট ডাউন করার ট্রাই করলাম। ইয়েস স্যার, বুঝেছি। এখানে আই থিঙ্ক কোনো প্রবলেম থাকার কথা না। এখন আমরা আসি যে বেসিক্যালি এই যে আমরা ডিফারেন্স দুটো বললাম, তাহলে এখন আইএফআরএস 16 আসলে এই ব্যাপারে কি বলে, মানে আইএফআরএস 16 আমার লিজের ব্যাপারে আসলে কি বলে? অ্যাজ পার আইএফআরএস 16 leases, there is no such distinguishment between finance lease or operating lease. তাহলে এখানে আমরা যে কথাটা বলছিলাম যে আমার প্রিভিয়াসলি এটা দুই ধরনের লিজ ছিল, একটা ছিল ফাইন্যান্স লিজ আর একটা ছিল অপারেটিং লিজ, বাট এখন কিন্তু আর এই ধরনের কোনো লিজ নাই। ওকে, এখন just a lease contract or exempted from lease contract. ওকে, তার মানে আপনাকে অ্যাজ পার আইএফআরএস 16 যেটা করতে হবে, জাস্ট ইউ নিড টু ডিটারমাইন ইজ দিস আ লিজ কন্ট্রাক্ট। যদি এটা লিজ কন্ট্রাক্ট হয় তাহলে আপনাকে এটা আইএফআরএস 16 অনুযায়ী অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিতে হবে। দেয়ার ইজ নো ডিস্টিংগুইশমেন্ট, দেয়ার ইজ নো ক্লাসিফিকেশন বিটুইন ফাইন্যান্স লিজ অ্যান্ড অপারেটিং লিজ। এটার কারণটা আমি একটু বলে দেই। এটার কারণটা হচ্ছে প্রিভিয়াসলি যেটা দেখা যাচ্ছিল, অনেক কোম্পানির অ্যাকাউন্টেন্টরা তাদের অ্যাকাউন্টিং স্টেটমেন্টটাকে ম্যানিপুলেট করার জন্য
অনেক সময় যেটা করতো ফাইন্যান্স লিজটাকে তারা অপারেটিং লিজ হিসেবে ট্রিট করতো, আবার অপারেটিং লিজটাকে তারা ফাইন্যান্স লিজ হিসেবে ট্রিট করতো। দ্যাটস আ পিওরলি ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং, ম্যানিপুলেটিং ইউর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এই জিনিসটাকে বন্ধ করার জন্য এখন আপনাকে জাস্ট সিম্পলি অ্যাজ পার আইফারএস 16 আপনাকে জাস্ট ডিটারমাইন করতে হবে যে হোয়াট ইজ দ্য লিজ কন্ট্রাক্ট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লিজ কন্ট্রাক্ট। যদি এইটা লিজ কন্ট্রাক্টের ডেফিনেশন মিট করে তাহলে ইট হ্যাজ টু বি কাভার্ড আন্ডার আইফারএস 16। ওকে, আর যদি এটা লিজ কন্ট্রাক্টের ডেফিনেশন মিট না করে তখন আমি এটাকে এক্সাম্পটেড ফ্রম লিজ কন্ট্রাক্টের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হিসেবে দেখাবো। আমি এক্সাম্পটেড ফ্রম লিজ কন্ট্রাক্টের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের ব্যাপারে কথা বলবো, বাট আগে আমরা এটা দেখব হোয়াট ইজ লিজ কন্ট্রাক্ট, হোয়াট ইজ লিজ কন্ট্রাক্ট। এইটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট যে লিজ কন্ট্রাক্ট বলতে আমরা আসলে কি বুঝি। এইটার খুব সিম্পল একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে। লিজ কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি, এই ডেফিনেশনটা একটু ভালো করে দেখবেন এবং মোটামুটি ভাবে আপনারা খেয়াল করবেন। এই ডেফিনেশনটা আপনারা পারফেক্টলি, আমরা ঠিক একটু আগে যে এক্সাম্পল গুলো আপনাদেরকে দিচ্ছিলাম সেটার সাথে আপনারা রিলেট করতে পারবেন। সো এইখানে ডেফিনেশনের কথাটা আমরা যেটা বললাম যে লিজ কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট। ওকে, এগ্রিমেন্টটা কার কার মধ্যে, বিটুইন লিজর অ্যান্ড লিজি। এখন লিজর এবং লিজের মধ্যে আসলে কি কন্ট্রাক্ট হয় এটা নিয়ে। লিজ এবং লিজের মধ্যে কন্ট্রাক্ট হয় যে লিজর এই অ্যাসেটটার কন্ট্রোল অর এই অ্যাসেটটার রিস্ক অফ ইউজিং দ্য অ্যাসেট ট্রান্সফার করবে কার কাছে, লিজির কাছে, এবং কত দিনের জন্য, একটা অ্যাগ্রিড পিরিয়ড অফ টাইমের জন্য। এবং এইটা কেন দিবে সে, অফকোর্স এইটার এগেনস্টে লিজি সে আপনাকে পেমেন্ট করবে। এই যে পেমেন্টটা করবে এইটাকেই আমরা বলতেছি লিজ কনসিডারেশন অর রেন্টাল পেমেন্ট অর লিজ পেমেন্ট। তাহলে এখানে যদি আপনি ডেফিনেশনটাকে একটু ব্রেকডাউন করেন, এখানে আপনি দুইটা পার্টি পাইলেন। একটা হচ্ছে আপনি লিজর, যে বেসিক্যালি লিগ্যাল ওনার অফ দ্য অ্যাসেট, আর একটা হচ্ছে লিজি, যে বেসিক্যালি ইউজার অফ দ্য অ্যাসেট। লিজর কি করে, কনভে টু দ্য লিজি, কি কনভে করে, আমি আবারও বলছি দেখেন, ও কিন্তু অ্যাসেটটা ট্রান্সফার করে না, ও কি করে, রাইট অফ ইউজিং দ্য অ্যাসেট, মানে এইটা অ্যাসেটটা ইউজ করার কন্ট্রোলটা ট্রান্সফার করে। এবং এই যে রাইট অফ ইউজ অ্যাসেটটাকে সে ট্রান্সফার করে, এই রাইট অফ ইউজ অ্যাসেটটাকে আমরা বলতেছি অ্যাসেট কন্ট্রোল। এবং এই রাইট অফ ইউজ অ্যাসেটটা সে কত দিনের মধ্যে দেয়, এটাকে আমরা বলি লিজ পিরিয়ড। এই লিজ পিরিয়ডটা আমরা ইনিশিয়ালি ফিক্স থাকে, আবার অনেক সময় এটা এক্সটেন্ড করা যায়। এই লিজ পিরিয়ডটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি লিজ পিরিয়ড আর একটা হচ্ছে সেকেন্ডারি অর এনহ্যান্সিং লিজ পিরিয়ড। মানে হচ্ছে আমার টোটাল অ্যাসেটের প্রাইমারি লিজ পিরিয়ড হচ্ছে আমার 20 বছর, মানে 20 বছর এটা নন ক্যান্সেলেবল, আমি ক্যান্সেল করতে পারবো না, অথবা আমি এক্সটেন্ড করতে পারবো না, অথবা আমি কম করতে পারবো না। বাট এটার পরের যে লিজ পিরিয়ডটা, সেকেন্ডারি লিজ পিরিয়ডটা, সেটা অপশনাল লিজ পিরিয়ড, আপনি চাইলে আরো 5 বছর এক্সটেন্ড করতেও পারেন, আবার ওইটা ক্যান্সেল করতে পারেন লিজ কন্ট্রাক্ট। তো এটাকে আমরা বলি লিজ পিরিয়ড। এখন এখানে খেয়াল করেন, লিজার রাইট অফ ইউজ অ্যাসেট দিচ্ছে লিজিকে, বাট এটার এগেনস্টে সে কি রিসিভ করবে, অফকোর্স এটার এগেনস্টে সে কনসিডারেশন রিসিভ করবে, যে কনসিডারেশনটাকে আমরা বলতেছি লিজ পেমেন্ট। এই পেমেন্টটা লিজি অ্যাজ পার দ্য লিজ কন্ট্রাক্ট লিজরকে পে করবে। এখন এই পেমেন্টটা অনেক ভাবেই হতে পারে। এই পেমেন্টটা ফার্স্ট অফ অল ফিক্সড কনসিডারেশন হতে পারে, আবার ভেরিয়েবল কনসিডারেশন হতে পারে, আবার এই পেমেন্টটা আপফ্রন্ট হতে পারে, আবার ওভার দ্য টাইম হতে পারে। এই পেমেন্টটা ইন অ্যাডভান্স হতে পারে, মানে প্রতি বছর আপনি জানুয়ারি মাসেই পেমেন্ট করে দিবেন, যেভাবে আমরা বাসা ভাড়াগুলো পেমেন্ট করি। আবার এই পেমেন্টটা ইন এরিয়ার হতে পারে, মানে আপনি বছর শেষে গেলে, যেমন এন্ড অফ ডিসেম্বর আপনি পেমেন্টটা মেক করবেন, মান্থে যদি আপনি বলেন এন্ড অফ মান্থ 1 আপনি পেমেন্টটা পেমেন্ট করবেন আর রিসিভ করবেন যদি আপনি লিজার হয়ে থাকেন। সো দ্যাট মিনস এখানে যে লিজ পেমেন্টটা আছে, এই লিজ পেমেন্টটা অনেকগুলা ক্যাটাগরি সিরিজ থাকতে পারে, বাট আপনাদের এক্সামের জন্য সব থেকে ইম্পর্টেন্ট লিজ পেমেন্টটা আপনাকে ডিটারমাইন করতে হবে। পেমেন্টটা কি, লিজ পেমেন্টটা কি অ্যাডভান্স হচ্ছে, লিজ পেমেন্ট আর মেড
in advance or in arrear। এইটার উপর বেস করেই বেসিক্যালি হচ্ছে আপনাদের ক্যালকুলেশনটা ভ্যারি করবে। তার মানে এইটা আপনাকে ফার্স্টে একটু ভালো করে খেয়াল করতে হবে। আমি একটু আপনাদেরকে নোটটা এখানে রাখতে বলবো যে যদি এক্সামিনার আপনাকে ক্লিয়ারলি বলে দেয় যে the lease payment made in arrear, of course you have to consider that the payment made in arrear, but যদি কোশ্চেনে এক্সামিনার কিছু না বলে দেয়, প্লিজ রিমেম্বার দিস, যদি কিছু না বলে দেয় ইউ হ্যাভ টু অ্যাজিউম দ্য পেমেন্ট উইল বি মেড ইন এরিয়ার, কেননা ইউজুয়ালি এরিয়ারেই পেমেন্টটা হয়ে থাকে, অ্যারেঞ্জমেন্ট গুলোতে এইভাবেই বলা থাকে। সো দ্যাট ইজ ইউর অ্যাজাম্পশন দ্যাট ইউ ক্যান কনসিডার এজ অ্যান অ্যাজাম্পশন। সো আমরা এখানে খেয়াল করে দেখবেন আমরা ঠিক লিজ কন্ট্রাক্টের কথাটা ঠিক যে কথাটা বলেছিলাম এতক্ষণ সেই পয়েন্টগুলাই একটা সিম্পল ডেফিনেশনে, স্মার্ট ডেফিনেশনে আমরা বললাম যে আমরা অফকোর্স এখানে কনভে করব রাইট অফ ইউজ অ্যাসেট, এবং এই রাইট অফ ইউজ অ্যাসেট থেকে আমরা বেসিক্যালি একটা কনসিডারেশন পাবো, এবং এই কনসিডারেশনটা পাবো আমরা অ্যাগ্রিড পিরিয়ড অফ টাইম, যেটাকে আমরা বলি লিজ পিরিয়ড। এখান থেকে আপনারা এত কমপ্লিকেটেড সিনারিও ফেস করতে হবে না, মানে ইউ ডোন্ট নিড টু ডিটারমাইন, বাট হোয়াট ইউ নিড টু ডু ইন এফআর, আপনাকে এই লিজ কন্ট্রাক্টটা যদি হয় এইটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে। সো অলওয়েজ রিমেম্বার whenever there is a lease contract, যদি কোনো লিজ কন্ট্রাক্ট আপনি থাকে, always remember there should be a lease liability and right of use asset, always remember this statement। যখনই আপনার কোনো লিজ কন্ট্রাক্ট হবে, অলওয়েজ লিজ কন্ট্রাক্ট হওয়া মানেই হচ্ছে আপনার অফকোর্স একটা করেসপন্ডিং ডেবিট এন্ট্রি এবং করেসপন্ডিং ক্রেডিট এন্ট্রি হবে, and the debit entry should be the right of use asset and the corresponding credit entry should be the lease liability। So always remember this one thing, যখনই আপনি লিজ কন্ট্রাক্ট রেকগনাইজ করবেন you have to recognize right of use asset and you have to recognize lease liability। Now before understanding right of use asset or before calculating right of use asset, at first you have to understand, you have to clear or you have to calculate the lease liability or lease obligation ও বলি এটাকে অনেক সময় আমরা, or lease obligation। ওকে, এখন আমি যদি আপনাদেরকে একটা ছোট কোয়েশ্চেন করি, হোয়াট ইজ লিজ লায়াবিলিটি, মানে আপনারা জাস্ট বেসড অন দা IFRS 9 আমাকে যদি একটু বলেন যে হোয়াট ইজ লিজ লায়াবিলিটি। লিজ লায়াবিলিটি বলতে আপনি কি বুঝেন, হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং? স্যার এই পেমেন্ট আমরা ওভার দ্য টাইম করব, যেটা আপনি ওভার দ্য টাইম, ওভার দ্য লিজ পিরিয়ড যদি আমরা বলি, লিজ পিরিয়ড, লিজি উইল মেক পেমেন্ট টু দ্য লিজর, রাইট? যেটা আপনি ফিউচারে মানে ওভার দ্য টাইম, পেমেন্ট করব। ফিউচারে ওভার দ্য টাইম আপনি পেমেন্ট করবেন। অ্যাবসলিউটলি আমি আপনার সাথে অ্যাগ্রিড, বাট আপনি একটু IFRS 9 এ ব্যাক করেন, এইটা আমাকে একটু বলেন, লিজ লায়াবিলিটি ফাইন্যান্সিয়াল অ্যাসেট না ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি? ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। লায়াবিলিটি। আপনার কি মনে আছে IFRS 9 এ আমরা যত ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে আমরা ইনিশিয়ালি কোন ভ্যালুতে মেজার করতাম, অথবা ইনিশিয়ালি কোন ভ্যালুতে মেজার করি অল কাইন্ড অফ Fair ফাইন্যান্সিয়াল value. ইনস্ট্রুমেন্ট? মনে পড়ে? ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালু, পারফেক্ট। All type of financial instrument should be measured fair value. Initially always should be measured at fair value। তাহলে এখানে আমি যে বললাম যে ফিউচারে আমি পেমেন্ট করব, তাহলে এখানে ফেয়ার ভ্যালু বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি, মানে হোয়াট ডাজ মিন ফেয়ার ভ্যালু? ইট মিনস প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু অফ অল ফিউচার লিজ পেমেন্ট। Agreed? Yes.
এনি কনফিউশন? তার মানে আমি যখন বলছি লিজ লাইবিলিটি, আমি যখন বলছি লিজ অব্লিগেশন, আমি এখানে খেয়াল করেন আমি আপনাকে নতুন কোনো কিছুই শিখাচ্ছি না আজকে আসলে, অথবা নতুন কোনো কিছুর সাথে আমি পরিচয় করাচ্ছি না। ইটস অ্যাবসুলুটলি আপনি আইএফআরএস 9-এ যেগুলো শিখে আসছেন, অ্যাবসুলুটলি আইএফআরএস 9-এর ঠিক সেই জিনিসটি আপনি এখানে শিখবেন, নাথিং নিউ। তাহলে আইএফআরএস 9-এ আপনি কি শিখছেন? যে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি শুড বি মেজার্ড ইনিশিয়ালি অ্যাট ফেয়ার ভ্যালু। অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ ফেয়ার ভ্যালু? ফেয়ার ভ্যালু ইজ ইকুয়াল টু দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অল ফিউচার পেমেন্ট, ঠিক না? তাহলে এখানে ফিউচার পেমেন্ট বলতে আমি কি বুঝাচ্ছি? অল ফিউচার লিজ পেমেন্ট। তার মানে আমাকে এখানে অল ফিউচার লিজ পেমেন্টের প্রেজেন্ট ভ্যালু করতে হবে। কোনো ডিসএগ্রিমেন্ট আছে আমাদের এটার সাথে? স্যার এটা আরেকবার বলবেন? স্যার এখানে কি ডিসকাউন্টিং করব তাহলে? ডিসকাউন্টিং করব, রাইট। প্রেজেন্ট ভ্যালু আমরা বলতে বোঝাচ্ছি ডিসকাউন্টিং করব যদি কোয়েশ্চেনে আমার প্রেজেন্ট ভ্যালুটা দেওয়া না থাকে। So আমি আবার একটু কথাটা বলছি। ফার্স্ট অফ অল, লিজ লাইবিলিটি, ইট ইজ আ ফাইন্যান্সিয়াল লাইবিলিটি and financial liability should be recognized as per IFRS 9, আমরা সবাই এটা জানি, রাইট? and IFRS 9-এ আমরা ফাইন্যান্সিয়াল লাইবিলিটি অর ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমরা ইনিশিয়ালি কোন ভ্যালুতে মেজার করে আসছি, ইনিশিয়ালি কোন ভ্যালুতে মেজার করব বলে আসছি? ইনিশিয়ালি আমরা মেজার করব অলওয়েজ ইনিশিয়ালি অলওয়েজ ইন ফেয়ার ভ্যালু। ক্লিয়ার? আমি যে অলওয়েজ ফেয়ার ভ্যালুতে মেজার করব, এখন নেক্সট কোশ্চেন আসে, তাহলে ফেয়ার ভ্যালু বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি? ফেয়ার ভ্যালু বলতে আমরা বুঝাচ্ছি আমি যে ফিউচারে পেমেন্ট করব ওইটার ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, ওইটার প্রেজেন্ট ভ্যালু অফ অল ফিউচার লিজ পেমেন্ট, যেটা আমরা অ্যাপ্লিকেবল কস্ট অফ ক্যাপিটাল অর ইনক্রিমেন্টাল বরোয়িং কস্ট, যেটা আমার কোশ্চেনে দেওয়া থাকে, ইনক্রিমেন্টাল ইন্টারেস্ট রেট অর কস্ট অফ ক্যাপিটাল অর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, whatever the interest rate is provided, based on that information we have to discount my future payment into present value, and that is called fair value of lease liability, that is called fair value of financial liability. Am I clear? Yes. স্যার এখানে তাহলে যে ক্যাশ আউটফ্লো হবে স্যার, ওটা কি আমাদের ইন্টারেস্টের অ্যামাউন্টটা হবে, মানে ইন্টারেস্ট পার্সেন্টেজ অ্যাপ্লাই করার পর যেটা হবে? এখানে ইন্টারেস্ট রেট অ্যাপ্লাই করার পর যে প্রেজেন্ট ভ্যালুটা হবে সেটাই হবে আমার লিজ ক্যাশ লায়াবিলিটি। আউটফ্লো। লিজ লায়াবিলিটি না, এখানে ক্যাশ আউটফ্লোর ব্যাপারটা আমি আসতেছি, ওটা আমি নেক্সট পয়েন্টে আমি আসতেছি। আপনি তো অ্যামোর্টাইজ টেবিলের কথা চিন্তা করতেছেন, জি স্যার। অ্যামোর্টাইজড জি কথা স্যার। চিন্তা করতেছেন। আমি ওইটা একটু এই যে এখনই আসবো। এখন আমরা এটা ইনিশিয়ালি দেখলাম, সাবসিকুয়েন্টলি financial liabilities should be measured at either fair value through profit or loss or amortized cost model. আমাদের মনে আছে যে আমরা দুইটা টেস্ট যদি পাস করে অথবা দুইটা মডেল যদি আমার এটা কমপ্লাই করে তাহলে এটাকে amortized cost মডেলে রাখি। সো আমি এইখানে আপনাকে এই নোটটা দিয়েই দিতে পারি, অথবা এটা আপনি নিজেও ইভ্যালুয়েট করে দেখতেই পারেন যে আমার লিজ লাইবিলিটির পেমেন্টটা কি হবে। অফকোর্স আমি ওভার দ্য টাইম পেমেন্ট করব এবং 20 বছর পরে আসলে এটার পেমেন্টটা কমপ্লিটলি আমি ফুল অ্যামাউন্টটা পেমেন্ট করব। So that is how business model test or cash flow characteristics test it works. That is why lease liability should be measured at amortized cost model. এখন আমার মনে আছে কিনা amortized cost model আমি কিভাবে করি, আমার এটা মনে আছে কিনা, amortized cost মডেলের মডেলটা মনে আছে কিনা as per IFRS 9? amortized cost মডেলে আমরা যদি টেবিলটা একটু খেয়াল করি, amortized cost মডেলে আমার কি কি থাকে? আমার ওপেনিং ব্যালেন্স থাকে, মানে আমার ফার্স্ট ইয়ার থাকে, ইয়ারের পরে আমার ওপেনিং ব্যালেন্স থাকে, ইয়ার, এরপর থাকে আমার ওপেনিং ব্যালেন্স, এরপর আমার থাকে হচ্ছে ফাইন্যান্স কস্ট, যেটা আমরা করি হচ্ছে ইফেক্টিভ রেট দিয়ে, রাইট? Yes, sir. এরপর আমার থাকে And হচ্ছে payments. এরপর থাকে আমার পেমেন্ট, যেটা আমি বেসিক্যালি বলতাম কুপন রেট, রাইট? Yes, sir. এটা হচ্ছে আমার ক্লোজিং ব্যালেন্স। Closing balance. এই তো ছিল আমার বেসিক্যালি হচ্ছে অ্যামortized কস্ট টেবিলের ডায়াগ্রামটা, মানে আমি যদি এক কথায় বলি
এইভাবে তো আমরা অ্যামোর্টাইজ কস্ট টেবিলটা করতাম, মনে আছে কিনা? Yes, sir. ওকে, জি ইয়েস স্যার। স্যার। এখন এখানে ইয়ার আমার আসবে 1, আমি জাস্ট এমনি একটা অ্যাজাম্পশন চিন্তা করলাম 1 2, ওকে। ওপেনিং ব্যালেন্সটা কি আসবে? প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার লিজ পেমেন্ট, রাইট? যেটা কোশ্চেনে যদি দেওয়া থাকে তাহলে আমি এটাকে প্রেজেন্ট ভ্যালু হিসেবে কনসিডার করব, যদি প্রেজেন্ট ভ্যালুটা সরাসরি দেওয়া থাকে। আর যদি দেওয়া না থাকে আমরা কিভাবে ডিসকাউন্টিং করি? আমরা ডিসকাউন্টিং এর ফর্মুলা কি জানি না? ডিসকাউন্টিং কিভাবে করতে হয়? So fair value into 1 by 1 plus R to the power n. ইয়ার, ক্যাশ ফ্লো, ডিসকাউন্টিং ফ্যাক্টর, প্রেজেন্ট ভ্যালু, রাইট? এই ডিসকাউন্টিং ফ্যাক্টরটা আমি কিভাবে করি? 1 প্লাস আর টু দি পাওয়ার মাইনাস এন, রাইট? অ্যান্ড এই প্রতি বছরের ক্যাশ ফ্লো গুলাকে আমরা কি করব? কনসিডার করব আমাদের ইয়ার ওয়ান ইয়ার ক্যাশ ফ্লোর ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে আমি প্রতি বছরের ক্যাশ ফ্লো গুলাকে অ্যাকুমুলেট করে যে প্রেজেন্ট ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো, মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো। সো দিস ইজ হাউ উই ক্যালকুলেট আওয়ার প্রেজেন্ট ভ্যালু। আমি অনেক ডিপ ব্রেকডাউনের কথা বলছি, বাট এগুলা সবকিছুই আমরা আসলে আইএফআরএস 9 এ কভার করে আসছি। এখন এইখানে আপনাদের একটা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে। কি ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে? সেটা হচ্ছে আমরা যখন ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির ক্ষেত্রে, মানে লোন লায়াবিলিটির ক্ষেত্রে আমরা যখন পেমেন্টটাকে কনসিডার করতাম, দ্যাট ওয়াজ কানেক্টেড উইথ দ্য কুপন ইন্টারেস্ট, রাইট? কুপন রেটটাকে আমরা বলতাম পেমেন্ট। বাট এখানে আমার কি হবে? আসলে এই কোশ্চেনটাই করছিলেন আপনি, যে এখানে আমার পেমেন্ট আমি অ্যামাউন্ট কোনটা ধরবো? এইটা তো আসলে কুপন রেটের কিছু থাকবে না, এটা তো আমার লোন না, এটা তো আমি লোন দিচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে আমার পেমেন্ট হিসাবে, আমার ক্যাশ আউটফ্লো হিসেবে আমি কোন অ্যামাউন্টটা নিব? স্যার যে অ্যামাউন্টটা রেন্টে দিব ইয়াস, লিজের জন্য দিব। অ্যানুয়াল লিজ পেমেন্ট। আমি কি বুঝাতে পারলাম কথাটা? অ্যানুয়াল লিজ পেমেন্ট, আমি অ্যানুয়ালি লিজ পেমেন্ট হিসেবে যে টাকাটা দিব সেই টাকাটাই বেসিক্যালি আমরা এখান থেকে মাইনাস করব। সো নো ওরিস, এই অ্যামাউন্টটা কোশ্চেনে এক্স্যাক্টলি দেওয়া থাকবে যে আপনার অ্যানুয়াল কত টাকা আপনি পে করেন। এইটুকু পর্যন্ত আপনারা কি রিকল করতে পারছেন কিনা যে কিভাবে ইট ইজ কানেক্টেড উইথ আইএফআরএস 9 এন্ড আইএফআরএস 16? ইয়েস স্যার। এটুকু পর্যন্ত আমার এক্স্যাক্টলি সেম জিনিস, আমরা এটা আইএফআরএস 9 এও দেখে আসছি। এখন আমি আইএফআরএস 16 এর কথাটা একটু বলবো। সেই কথাটা বলবো ঠিক এই জায়গাটা থেকে, এই যে ঠিক এই জায়গাটা থেকে। এই জায়গাটাতে আমরা কি বলছিলাম মনে আছে? যে লিজ পেমেন্ট আর মেড ইন ইদার অ্যাডভান্স অর ইন এরিয়ার। এখন আমাকে বলেন যে এই যে টেবিলটা আমরা করেছি, এই টেবিলে আমি কি কনসিডার করেছি? পেমেন্টটা কি অ্যাডভান্স দেওয়া হচ্ছে না এরিয়ারে দেওয়া হচ্ছে? স্যার যেহেতু Arrears এ? কিছু বলা নাই তাহলে এরিয়ার্স এ হবে। না, বাট আমি Arrears। টেবিলটা যেভাবে সাজিয়েছি এটা বেসিক্যালি আমি কি কনসিডার করে নিয়েছি? এরিয়া। এরিয়া। Yes, sir. ওকে, এখন যদি অ্যাডভান্স হয় তাহলে অ্যাডভান্স হলে আসলে কি হবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। যদি অ্যাডভান্স হয় তাহলে কি হবে? Sir, মানে ফাইনাল কোনটা ধানে চলে যাবে আর মেড পেমেন্টটা ইন অ্যাডভান্স। যদি আমি পেমেন্টটা অ্যাডভান্স পে করি, রেন্টাল পেমেন্ট, হ্যাঁ, এখানে আমরা পেমেন্ট বলতে বোঝাচ্ছি লিজ পেমেন্ট অর রেন্টাল পেমেন্ট। যদি আমি অ্যাডভান্স পে করি তখন বেসিক্যালি হোয়াট উইল হ্যাপেন, আমার পেমেন্টটা আগে হয়ে যাবে, আমি আগে পেমেন্টটা করব, তারপর আমি ইন্টারেস্টটাকে আসলে চার্জ করব। আমি আগে পেমেন্টটা করব, তারপর আমি ইন্টারেস্টটা চার্জ করব। আমি কি বুঝাতে পারতেছি কথাটা? সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপনি যদি লিজ পেমেন্টটা অ্যাডভান্স করেন অথবা এরিয়ারে করেন। এটার উপর বেস করে আপনাকে বেসিক্যালি কনসিডার করতে হবে আপনি কি পেমেন্টটা অ্যাডভান্স করছেন না এরিয়ারে করছেন। and that is how you will structure your lease payment, because এটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য যে আপনার লিজ পেমেন্টটা অ্যাডভান্সে করা হচ্ছে না এরিয়ারে করা হচ্ছে। কেননা এটা কেন ইম্পর্টেন্ট আমি বলতেছি, এটা ইম্পর্টেন্ট এই কারণে
যে আপনি যখন আপনার ইন্টারেস্টটা ক্যালকুলেট করবেন, খেয়াল করে দেখেন, আপনি যখন ইন্টারেস্টটা ক্যালকুলেট করবেন, যেমন এখানে আমি ধরে নিচ্ছি আমার ওপেনিং ব্যালেন্স হচ্ছে 1000, আমার লিস্ট পেমেন্ট এরিয়ারে হচ্ছে 100, আমি ধরে নিচ্ছি আমার মানে যুক্তির খাতিরে, তর্কের খাতিরে, এবং আমার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হচ্ছে আমি ধরে নিচ্ছি 8%, ওকে, অথবা আমি 12% ধরে নিচ্ছি। তাহলে আমার এই 1000-এর উপর কত কত ডলার আমার ফাইন্যান্স কস্ট চার্জ হওয়ার কথা? স্যার 1200 মানে 120, রাইট? মানে 12% তো হচ্ছে 120, তাহলে 1000 প্লাস 120 মাইনাস 1000, তাহলে কত হয় এখানে? 1020, রাইট? আর এটাই তো পরবর্তী বছরের জন্য আমার ওপেনিং ব্যালেন্স। আমি খুব সিলি একটা ক্যালকুলেশন করতেছি, ভুল হইলে আমাকে একটু বলবেন। 1020-এর আমার 12%, স্যার 122 আমার কি প্রথমটা ঠিক আছে? ঠিক নাই, 120, হ্যাঁ ঠিকই আছে। 1020 ইন্টু 12%, 122.24, রাইট? Yes, sir. 2.4, নট 24, বাট এই অ্যামাউন্টটা কি চেঞ্জ হবে? আমার রেন্টাল পেমেন্ট পার অ্যানাম আমি No, যে sir. পেমেন্টটা করছি, এই অ্যামাউন্টটা উইল রিমেইন কনস্ট্যান্ট, এটা আমি প্রতি বছর দিয়ে যাব, রাইট? এখন তাহলে আমার বেসিক্যালি কত হবে? 1020 প্লাস 122.4 মাইনাস 100, 1042.1042.4, 0.4. রাইট? Yes, sir. এখানে আপনি যদি আমাকে এখন জিজ্ঞাসা করেন যে আমার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে কোন অ্যামাউন্টটা যাবে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে যাবে আমার এই যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা অ্যাজ এ ফাইন্যান্স কস্ট হিসাবে। আর আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কি হিসেবে যাবে, লাইবিলিটি হিসেবে যাবে, রাইট? এবং এই Non-current liability, সরি, non-current liability আমি হবে কত? এটাই বলছি এটার মধ্যে আমার নন কারেন্ট লাইবিলিটি কত এবং কারেন্ট লাইবিলিটি কত, এটাও আমাকে স্প্লিট করে দিতে হবে। এই 1020 এবং 1042-এর মধ্যে যেটুকু ডিফারেন্স, এটুকুই হচ্ছে আমার নন কারেন্ট লাইবিলিটি, এন্ড বাকিটুকু হচ্ছে আমার কারেন্ট লাইবিলিটি, সরি, এটুকু হচ্ছে আমার কারেন্ট লাইবিলিটি। 1042.4 মাইনাস 1020, স্যার এ- ওয়ানটা মিস হয়ে গেছে। হুম হুম হুম। দুইটার ক্ষেত্রে ওয়ান মিস হয়ে যাচ্ছে, এটার ক্ষেত্রে কপি হচ্ছিল না। এই দুটার মধ্যে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে আমার কারেন্ট লাইবিলিটি। আর 1020 থেকে, আমি 1020 থেকে 1020 থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দেওয়ার পর যেটা থাকে এটাই হচ্ছে আমার নন কারেন্ট লাইবিলিটি। সো এই স্প্লিটটা আমি যদি না করি তাহলে একটা ছোট্ট মার্ক আমি হারাবো। হ্যাঁ বলেন স্যার। স্যার এই কারেন্ট লায়াবিলিটি তো আমার ইয়ার 1 এর কারেন্ট লায়াবিলিটি, তাই না? ইয়ার ওয়ানের, হ্যাঁ ইয়ার ওয়ানের। তো স্যার তো আমি একটা জিনিস মানে ক্লিয়ার হতে যাচ্ছি। সো টোটাল যেটা আমরা পাইছি 1020 হুম আর 1042.4, এটা হলো হুম আমার টোটাল নন কারেন্ট লাইবিলিটি, রাইট? হুম। আর মাইনাস করলে আমরা কারেন্ট লাইবিলিটিটা পাবো। আমি জাস্ট সিম্পল লজিকটা আপনাদেরকে দেখাই দিই, কারেন্ট লাইবিলিটি আসলে কতটুকু, নেক্সট ইয়ারের মধ্যে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে এবং কত টাকা আপনি পেমেন্ট করে দিচ্ছেন, দ্যাটস ইট। নেক্সট ইয়ারের মধ্যে আপনার 122 টাকা পেমেন্ট করার কথা, রাইট? 122 টাকা 44 পয়সা, আর আপনি পেমেন্ট করতেছেন কত করে প্রতি বছর? 100 টাকা করে। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আসলে কারেন্ট লাইবিলিটি, খেয়াল করে দেখেন, 22 টাকা 40 পয়সা, ঠিক না? স্যার আমি না এই পার্টটা বুঝি নাই। আমাকে একটু বলেন কোন এই পার্টটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটু সিম্পল ভাবে আসি, হ্যাঁ। আমি ইয়ার ওয়ান শেষে টোটাল লাইবিলিটি কত আমাকে বলেন। 1020। At the end of year one, total financial liability কত বললেন আপনার? 1020। এটাতে তো কোনো সমস্যা নাই,
না না, কিন্তু এটা কারেন্ট লায়াবিলিটি কেন? এটা নন কারেন্ট হওয়ার কথা না? এখন আমি আসি, এই পুরো পেমেন্ট, আমার এই পুরো অ্যামাউন্টটা কি নন কারেন্ট লায়াবিলিটি? পুরো অ্যামাউন্ট তো না। হ্যাঁ, এটা আমি কারেন্ট লাইবিলিটি। আমি আমি কারেন্ট লায়াবিলিটি কোনটাকে বলি, যেটা আমার নেক্সট অ্যাকাউন্টিং ইয়ারের মধ্যে পেমেন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ। ওকে, এখন আপনি আমাকে বলেন নেক্সট মানে ওয়ান অ্যাকাউন্টিং ইয়ারের মধ্যে আমার নেট কত টাকা পে করতে হবে? আমার পে করার কথা কত? 1 to 2 এটা আমার পেমেন্ট করার কথা, বাট আমি পেমেন্ট করতেছি কত? 100। তাহলে নেট আমার কতটুকু কারেন্ট লায়াবিলিটি এক্সপোজ করে, এখান থেকে অ্যারাইজ করে? 22.4 22.4। তাহলে আমি যদি 1020 এর মধ্যে বলি আউট অফ 1020, কারেন্ট লায়াবিলিটি ইজ 22.4, তাহলে বাকিটুকু আমার কি? নন কারেন্ট লায়াবিলিটি। আমি বুঝতে পারলাম কথাটা? হ্যাঁ হ্যাঁ। আমি জাস্ট এটা মানে এটা এটা আমার ওভার দ্য ইয়ার আসলে চেঞ্জ হবে। আমি জাস্ট একটা, আমি এই ক্যালকুলেশনটা এখানে এই কারণে করছিলাম না, এই ক্যালকুলেশনটা করার আমার পারপাস ছিল হচ্ছে এই আমার অ্যাডভান্স আর এরিয়ারের ডিফারেন্সটা বোঝানোর জন্য। এখন আমি যদি সেম টেবিলটাই যদি আমি অ্যাডভান্স পেমেন্ট বলি, তাহলে হোয়াট উড হ্যাপেন অ্যাকচুয়ালি? আমার একই অ্যামাউন্ট, আমি $1000 বেসিক্যালি হচ্ছে ওপেনিং ব্যালেন্স হিসেবে কনসিডার করছি, এবং এই $1000 উপর আমি প্রতি বছর পেমেন্ট করতেছি $100 করে। এই $100 কিন্তু আমার রিমেইন ফিক্সড, এটা কিন্তু আমার চেঞ্জ হবে না, রাইট? এখন আমার ইন্টারেস্ট কত হবে, ফাইন্যান্স কস্ট কত হবে এখানে? স্যার 120। এইখানে একটা ছোট ক্লিক আমাদেরকে মাথায় রাখতে হবে। সে ট্রিকটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন আমার ফাইন্যান্স কস্টটা কিসের উপর হয়? অলওয়েজ আমার লাইবিলিটির যে ব্যালেন্সটা থাকে সেটার উপর, রাইট? এইখানে আমি $1000 থেকে অলরেডি কত ডলার পেমেন্ট করে দিচ্ছি? $100। 932। $100। তাহলে আমার এই ফাইন্যান্স কস্টটা, এই যে 12% ফাইন্যান্স কস্টটা, মাথায় ঢুকতেছে না, কি করবো? সরি সরি স্যার, আরেকজনের সাথে স্যার সরি কথা বলছিলাম ওইটা। আচ্ছা আচ্ছা, আমি এই 12% ইন্টারেস্টটা অ্যাপ্লাই করব অন দা পেয়েবল অ্যামাউন্ট, অন দা রিমেইনিং পেয়েবল অ্যামাউন্ট। তাহলে আমার এই 12% অ্যাপ্লাই হবে কি 1000 এর উপর না 900 এর উপর? 900 এর উপরে। তাহলে এটা হবে হচ্ছে আমার 900 ইন্টু 12%। ডিফারেন্সটা বুঝতে পারছি? জি, 108 হবে। 108 সামথিং কিছু একটা। ক্লিয়ার? তাহলে এখানে আমার আমার ক্যালকুলেশনটা কি হবে? ক্যালকুলেশনটা হবে হচ্ছে 1000 মাইনাস 100 প্লাস 108, যেটা আসবে এটাই হচ্ছে আমার ক্লোজিং ব্যালেন্স। 1008 টাকা। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আপনাদের এইটা আসার চান্স ইজ ভেরি ভেরি লো, বাট স্টিল যদি কখনো কোয়েশ্চেনে চলে আসে যে আপনার মানে লিজ পেমেন্টটা দেওয়া হয় ইন অ্যাডভান্স, জাস্ট এই জায়গাটাই ডিফারেন্স, আর কিচ্ছু না, জাস্ট এই কলামটা ডিফারেন্স। আমি একটু মার্ক করে রাখি, জাস্ট এই কলামটা ডিফারেন্স, নাথিং এলস। জাস্ট এই কলামটা আপনাকে একটু ডিফারেন্ট ভাবে ক্যালকুলেট করতে হবে বেসড অন দা, সরি আমি এটাতে কি করি, এই কলামটা জাস্ট আপনাকে ডিফারেন্সলি ক্যালকুলেট করতে হবে বেসড অন দা রিমেইনিং ব্যালেন্স অফ ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স থেকে আমরা অ্যানুয়াল পেমেন্টটা বাদ দিব, আমি যেহেতু অ্যাডভান্স পেমেন্ট করছি, মানে আমি আগে টাকাটা দিয়ে দিচ্ছি, এন্ড দেন $900 উপর আমার এই অ্যামাউন্টটা ইফেক্টিভ রেটটা অ্যাপ্লিকেবল হবে। সেম গোস টু নেক্সট ইয়ার। নেক্সট ইয়ারে আমার যে ওপেনিং ব্যালেন্স থাকবে সেখান থেকে আমি $100 মাইনাস করব, তার উপর আমি 12% হচ্ছে অ্যাপ্লাই করব ফর মাই ফাইন্যান্স কস্ট। তার মানে এখানে আমরা যে ফাইন্যান্স কস্টটা ক্যালকুলেট করতাম বেসড অন দা ওপেনিং ব্যালেন্স, ওপেনিং লায়াবিলিটি, বাট এখানে জাস্ট এই জায়গাটা একটু আমার স্লাইটলি ডিফারেন্ট হবে, বাকি সবকিছু অ্যাজ ইট ইজ, বাকি সবকিছু আমার সেম সিমিলার, নাথিং কমপ্লিকেটেড পার্ট। ওকে, আমরা আইফআরএস 16 এর একটা সিগনিফিকেন্ট পার্ট শেষ করেছি, দ্যাট মিন্স দ্য লিজ লায়াবিলিটি। বলেন। স্যার এই অ্যারিয়ার আর অ্যাডভান্স পেমেন্টের এটা কি আইএফআরএস 9 এও অ্যাপ্লিকেবল হয়?
আইফআরএস 9 এও অ্যাপ্লিকেবল হয়, বাট আইফআরএস 9 এর ক্ষেত্রে এটা কেন আমরা দেখি না, কেননা ওখানে সব ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এবং ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলা এরিয়ারই পেমেন্ট হয়। আপনি কখনো কি এরকম দেখছেন যে আপনার ব্যাংকের ইন্টারেস্টটা আগে থেকে আপনার অ্যাকাউন্টে অ্যাক্রু হয়ে যায়, মানে আপনার অ্যাকাউন্টে আগেই না চলে আসে? না স্যার, সো এটা এরিয়ারই হয়। তারপর আপনি কখনো এরকম দেখছেন ডিভিডেন্ড আপনাকে আগে দেয়, অ্যাডভান্স দেয়, না স্যার। অথবা আপনি যদি ইন্টারেস্ট পে করেন, এটা অলওয়েজ হচ্ছে এরিয়ারই হয়। সো এই জন্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ওই আইএসএ এটার অ্যাপ্লিকেশন আছে, বাট ওই নেচার অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মধ্যে এটা ছিল না। বাট লিজ লাইবিলিটির ক্ষেত্রে এটা রেলেভেন্ট, এই কারণে আমরা এটাকে আলাদা করে আসলে হাইলাইট করছি। বাট থাকতে পারে ওইখানে, বুঝতে পারলাম? জি স্যার। ওকে, সো আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, এর একটা কথাও কিন্তু নতুন ভাবে আসে নাই, জাস্ট একটু নতুন আঙ্গিকে আসছে। মানে নতুন ভাবে বলতে প্রত্যেকটা কথা আসলে আইএফআরএস 9 এর সাথে রিলেটেড। ওকে, এখন আমার ফার্স্ট কাজ ছিল লিজ লায়াবিলিটি ক্যালকুলেট করে দেওয়া। যখনই আমি লিজ লায়াবিলিটি ক্যালকুলেট করে দিচ্ছি, লিজ লায়াবিলিটি যখন আমি ক্যালকুলেট করে ফেলছি, তখনই আমার ম্যাক্সিমাম ক্যালকুলেশন ডান, মানে আমার মোস্ট অফ দ্য ক্যালকুলেশন ডান। এখন আমার দরকার রাইট অফ ইউজ অ্যাসেট কি। এই জায়গাটাতে একটু ভালো করে আপনারা মাথায় রাখবেন, রাইট অফ ইউজ অ্যাসেট, ইট ইজ আ সর্ট অফ অ্যাসেট। আপনি আপনার প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ঠিক যেভাবে আপনার নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে দেখান, ঠিক একই রকম ভাবে নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে রাইট অফ ইউজ অ্যাসেট নামে আপনি একটা নতুন সেপারেট একটা লাইন আইটেম অ্যাড করবেন, দ্যাট ইজ অলসো ইউর নন কারেন্ট অ্যাসেট। বাট এটার জন্য আমি কেন রাইট অফ ইউজ অ্যাসেট বলছি, এটাকে আমি কেন আমার ওই অ্যাসেট টাইটেলে লেজার ক্রিয়েট করছি না, বিকজ অফ আইএফআরএস 16 আমাকে এটাই গাইড করে, আই ক্যান নট ওন দ্য অ্যাসেট, I cannot recognize by the name of the asset what I have obtained. I have obtained the right of using the asset. So that right of use asset itself an asset account, a non-current asset account. That is why এটাকে আমরা আমাদের property, plant and equipment এর সাথে অথবা property, plant and equipment এর পরে এটাকে আমরা right of use asset নামে একটা separate line item হিসেবে non-current asset হিসেবে দেখাই। এবং আমাকে এখানে জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে রাইট অফ ইউজ অ্যাসেটের ক্যালকুলেশনটা আমরা কিভাবে করি। রাইট অফ ইউজ অ্যাসেটের ক্যালকুলেশনটা আমরা ঠিক যেভাবে করি, এটাই হচ্ছে আমার এখানে আসলে মেইন আন্ডারস্ট্যান্ডিং এর পয়েন্ট। কেননা এখানে কমপ্লিটলি জাস্ট ওইখান থেকে আপনারা দেখেন একই জিনিস, যে আমরা এখানে কি কি জিনিস আসলে কনসিডার করতে হয়, মানে কি কি জিনিস আমি ইনক্লুড করি। সো আমি ইনক্লুড করি হচ্ছে ফার্স্টলি লিজ লায়াবিলিটি, যেটা আমরা এতক্ষণ ধরে ক্যালকুলেশন করলাম। তাহলে ফার্স্টলি আমাকে কি করতে হবে, লিজ লায়াবিলিটি ক্যালকুলেট করতে হবে। সো আমি যখন লিজ লায়াবিলিটি ক্যালকুলেট করলাম, যেটা আমি আমার অলরেডি কনসিডারেশনে নিয়ে আসছি, এরপরে বাকি জিনিসগুলো আসলে জাস্ট অ্যাজ ইট ইজ আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচারের যেই ডেফিনেশনটা, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের সাথে যেগুলো রিলেটেড সেগুলো এখানে আসবে। তাহলে আমার রাইট অফ ইউজ অ্যাসেটের ফর্মুলাটা কি, রাইট অফ ইউজ অ্যাসেট হচ্ছে লিজ লায়াবিলিটি প্লাস এনি পেমেন্ট, যেটা ইমিডিয়েটলি আপনি পেমেন্ট করছেন, যেটা আপনি অ্যাডভান্স পেমেন্ট বলেন, আপফ্রন্ট পেমেন্ট বলেন, এনি রিস্টোরেশন কস্ট, মানে হচ্ছে যেটা ফিউচার প্রভিশন আপনাকে এস্টিমেট করতে হবে, যেটা ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল টু দ্য রাইট অফ ইউজ অ্যাসেট, অল ইনিশিয়াল ডিরেক্ট কস্ট, এনি প্রফেশনাল ফিস, এনি লাইক কন্ট্রাক্ট অনবোর্ডিং ফিস, এনি সলিসিটরস ফিস, এই সবগুলো কস্ট যেগুলো ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল টু ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটালাইজ, ইটস আ নেচার অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ঠিক যেভাবে আমরা ক্যাপিটালাইজ করতাম। এন্ড হাউ টু ভ্যালু দ্য লায়াবিলিটি, এটা আসলে নতুন করে এখানে চলে আসছে, এটা এইভাবে আসবে না। ওকে, তাহলে আমরা দেখলাম যে রাইট অফ ইউজ অ্যাসেট ইটসেলফ ইট ইজ অ্যান অ্যাসেট অ্যাকাউন্ট, এবং এই অ্যাসেট অ্যাকাউন্টটার অ্যামাউন্ট আমি কিভাবে ক্যালকুলেট করব ইনিশিয়ালি, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট পয়েন্ট। তাহলে ইনিশিয়ালি আমার এই রাইট অফ ইউজ অ্যাসেটের ফর্মুলাটা কি হবে, মানে ক্যালকুলেশনটা কি হবে, লিজ লায়াবিলিটি, দ্যাট ইজ নাম্বার ওয়ান প্রায়োরিটি, প্লাস any future estimated costs that are directly related to the right of use asset, any lease payment that is made payment upfront, যেটাকে আমরা আসলে অ্যাডভান্স পেমেন্ট বলি, or any initial cost, initial direct cost, যদি কোয়েশ্চেনে কোনো ইনিশিয়াল ডিরেক্ট কস্ট থাকে তাহলে এইগুলাকে আমরা বেসিক্যালি বলি রাইট অফ ইউজ অ্যাসেট। তাহলে আপনি যখন ইনিশিয়ালি খেয়াল করে দেখেন, যখন ইনিশিয়ালি লিজ কন্ট্রাক্টটাকে রেকগনাইজ করবেন,
এটা ডাবল এন্ট্রিটা আসলে কি হচ্ছে? লিজ কন্ট্রাক্টর রেকগনিশনের ডাবল এন্ট্রিটা কি হচ্ছে? রাইট অফ ইউজ অ্যাসেট ডেবিট, যেহেতু এটা আমার জন্য একটা অ্যাসেট, অ্যান্ড লিজ লায়াবিলিটি ক্রেডিট, যেহেতু এটা আমার জন্য একটা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। এবং এটার জন্য আমরা কোন আইএফআরএস ফলো করব, যেটা অলরেডি আপনাদেরকে বলা হইলো, আইএফআরএস 9। ওকে, এখন যদি আমি ইনিশিয়ালি কোনো পেমেন্ট করে থাকি ইমিডিয়েটলি, তাহলে আমার ব্যাংক উইল বি ক্রেডিটেড। এটার সাথে আমার রাইট অফ ইউজ অ্যাসেটের সাথে আসলে রিলেশনটা, এটা হচ্ছে যদি কোনো অ্যাডভান্স পেমেন্ট, এনি ডিরেক্ট কস্ট অর পেইড ইন আপফ্রন্ট, আমি যদি আপফ্রন্ট কোনো পেমেন্ট করি আমার লিজরকে। এখন এইটুকু পর্যন্ত আমরা জাস্ট সিম্পলি এইটুকু মাথায় রাখি, এইটুকু মাথায় রাখলি ইটস মোর দ্যান এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য আইএফআরএস 16। নেক্সট পার্টে আমরা আইএফআরএস 9 এর সাবসিকুয়েন্ট মেজারমেন্ট কি হবে সেটা আমরা দেখলাম। খেয়াল করে দেখেন, আইএফআরএস 9 এর সাবসিকুয়েন্ট মেজারমেন্ট আমরা কিভাবে করব, দ্যাট উই হ্যাভ অলরেডি কভার্ড। অ্যামortized কস্ট টেবিল হবে। অ্যামortized কস্ট টেবিলের দুইটা পার্ট আমরা দেখলাম এবং কিভাবে এটা চলে আসবে সেটা আমরা দেখলাম। নাও মাই কোয়েশ্চেন উইল কাম, একটু আপনারা কমন সেন্স অ্যাপ্লাই করবেন এই জায়গাটাতে, আমার রিকোয়েস্ট। সেটা হচ্ছে রাইট অফ ইউজ অ্যাসেট, রাইট অফ ইউজ অ্যাসেট এইটার সাবসিকুয়েন্ট মেজারমেন্ট আমরা কিভাবে করব? আর এইটার সাবসিকুয়েন্ট মেজারমেন্ট fair value. করতে ফেয়ার ভ্যালু, ওকে ওকে, আর আর কোনো কিছু মাথায় আসে? স্যার মার্কেট প্রাইস যেটা থাকবে, মানে ফেয়ার ভ্যালু মার্কেট প্রাইস তো আসলে একই রকম হয়, জি স্যার। মানে যদিও একটু ডিফারেন্ট আছে, বাট আমরা অ্যাপারেন্টলি একই ধরতেই পারি, প্রবলেম নাই, এটাতে কোনো গুণা হয় না। বাট আমি একটু আপনাদেরকে একটু একটু অন্যভাবে চিন্তা করতে বলবো, যে রাইট অফ ইউজ অ্যাসেট, right of use asset, the subsequent measurement will be based on the purpose of using the assets. এটা বলতে আমরা কি বুঝাচ্ছি? What does it mean? যেমন আমি একটু বলি আপনাদেরকে, একটু মাথায় রাখেন জিনিসটা, হ্যাঁ? যদি আমি যে অ্যাসেটটা লিজ নিলাম, আমি তো এটা লিজ নিচ্ছি, বেসিকটা ভুলে গেলে চলবে না। আমি কি করছি, আমি অ্যাসেটটা পারচেজ করতে পারছি না বিকজ অফ হয়তো আমার কাছে টাকা নাই, আমি পারচেজ না করে অ্যাসেটটা 10 বছরের জন্য লিজ নিলাম। এখন আমি লিজ নিচ্ছি অ্যাসেটটা, আমি এটা কি পারপাসে ইউজ করব, দ্যাট ইজ মাই ফার্স্ট ফোকাস পয়েন্ট ওভার হিয়ার। এটা আমাকে ইনিশিয়ালি চুজ করতে হবে যে আমি এটা কি পারপাসে ইউজ করব। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি যদি এটাকে আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারপাসে ইউজ করি, মানে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিবিউশন এই পারপাসে যদি ইউজ করি, তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা কোন আইএস অনুযায়ী ট্রিট করব? যেমন আমি যদি লিজ নেই, লিজ নিয়ে যদি এটার মধ্যে আমি অফিস চালাই, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে যদি আমি অফিসটা রান করি, তাহলে আমি কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করব এই রাইট অফ ইউজ অ্যাসেটটাকে সাবসিকুয়েন্টলি মেজার করার জন্য? IS 40. প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি আইএস? আইএস 40। Property count 16. 16. 16. সো এই জায়গাটা একটু আপনারা, একটু আমি বলছিলাম আপনাদেরকে একটু কমন সেন্সটা অ্যাপ্লাই করতে, আপনাদের জেনারেল আন্ডারস্ট্যান্ডিংটা অ্যাপ্লাই করতে। আপনি আপনার এই রাইট অফ ইউজ অ্যাসেটটা যদি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারপাসে ইউজ করেন, দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই আইএস 16। এগ্রিড? Yes, sir. আচ্ছা, তাহলে এখন পরের কোশ্চেন আসবে না যে আইএস 16 আপনি তাহলে কোন মডেল ফলো করবেন, কস্ট মডেল অর রিভ্যালুয়েশন Yes. মডেল, নাকি? And need to charge depreciation either through straight line method or reducing balance method on the remaining useful life of asset.
আমি কি বুঝাতে পারতেছি কথাগুলা? তাহলে স্যার এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে না কোনটা ইউজ করবো। বুঝি নাই। কোন ম্যাথডটা ইউজ করবো এটা তো কোশ্চেনের উপর ডিপেন্ড অফকোর্স করবে না। অফকোর্স অফকোর্স আপনাকে কোয়েশ্চেনে বলে দিবে, যদি কোয়েশ্চেনে কিছু না বলে ইউ হ্যাভ টু অ্যাজিউম ইট ইজ আন্ডার কস্ট মডেল, রাইট? আবার যদি ডেপ্রিসিয়েশন মেথড কিছু না বলে ইউ হ্যাভ টু কনসিডার দ্য স্ট্রেট লাইন মেথড, দ্যাট ইউ অলরেডি নো, দ্যাট কোয়েশ্চেন উইল আস্ক ইউ যে আপনি এটাকে কোন মেথডে করবেন। বাট বিফোর গোয়িং দেয়ার ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইজ ইট আন্ডার IS 16 or IS 40 ইনভেস্টমেন্ট প্রপার্টি। এখন আসেন, যদি এমন হয় যে আমি অ্যাসেটটা লিজ নিলাম 10 বছরের জন্য, আমি এটা আবার সাব লিজ দিলাম, হইতে পারে না? ওই যে আমাদের মনে আছে ইনভেস্টমেন্ট প্রপার্টির মধ্যে, একটু খেয়াল করে দেখেন তো, ইনভেস্টমেন্ট প্রপার্টিতে আমরা একটু যাই, ফার্স্টের দিকে তো ছিল এটা আমাদের। র্যাম্প আউট করে দেন। একটু আপনাদেরকে আমি ওই জায়গাটাতে নিয়ে যেতে চাই। এই যে লাইনটা পড়ে দেখেন, held by the owner or by the lease under a finance lease to earn rental or for capital appreciation। তার মানে যদি আপনি এমন কোন একটা অ্যাসেট মানে লিজ নিয়ে থাকেন, পরবর্তীতে আমি যে আপনার এটা রেন্টাল ইনকাম পারপাসে এটা সাবলিজ দেন অথবা অপারেটিং লিজ দেন, সেই ক্ষেত্রে এটাকে আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে ট্রিট করতে পারবেন এবং ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে আপনাকে ট্রিট করতে হবে। এখন ইনভেস্টমেন্ট প্রপার্টি আপনার দুইটা মডেল আছে, একটা হচ্ছে কস্ট মডেল, আরেকটা ফেয়ার ভ্যালু। কস্ট অর ফেয়ার ভ্যালু মডেল। এখন আপনি যদি কস্ট মডেল ইউজ করেন তাহলে ডেপ্রিসিয়েশন চার্জ করবেন, রাইট? ফেয়ার বাট ভ্যালুতে আপনি যদি আমরা ফেয়ার ভ্যালু model মডেল ইউজ করেন তাহলে নো ডেপ্রিসিয়েশন। এই জিনিসগুলো আপনাকে ঠিক তখন ওই রেসপেক্টিভ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী মাথায় রাখতে হবে। তার মানে আমি এখানে এই দুইটা IS এর কথাটাই বললাম, বাট এখানে IS 38ও হইতে পারে। আপনি কোন ইনট্যাঞ্জিবল অ্যাসেটও লিজ নিতে পারেন, দ্যাট ইজ অলসো পসিবল, বাট এটা আসলে প্র্যাকটিক্যালি খুব একটা হয় না, বাট স্টিল পসিবল। তাহলে আমরা এই জায়গাটাতে একটু ভালো করে দেখেন, আমি একটা ওভারঅল ফ্রেমওয়ার্ক আপনাদেরকে মাথায় রাখতে বলবো। ফ্রেমওয়ার্কটা হচ্ছে, আপনি কই ছিলেন খেয়াল করেন, এটা একটু ইনসেপশন মুভির মতো লাগতেছে আপনার কাছে, যে আপনি ছিলেন হচ্ছে লিজ কন্ট্রাক্টে, সেখান থেকে আপনি চলে গেলেন IFRS 9-এ, সেখান থেকে চলে গেলেন IS 16-এ, সেখান থেকে চলে গেলেন IS 40-তে। বাট বিফোর স্টার্টিং দেয়ার ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য স্টার্টিং পয়েন্ট, দ্য ফ্রেমওয়ার্ক। আপনি ছিলেন লিজ কন্ট্রাক্টে এবং যখনই আপনি বলেছেন এটাকে লিজ কন্ট্রাক্ট অ্যাজ পার IFRS 16, এই যে যখনই এটাকে আপনি লিজ কন্ট্রাক্ট বলেছেন, তখনই এটা আপনার জন্য ফরজ হয়ে গেছে টু রেকগনাইজ লিজ লায়াবিলিটি অ্যান্ড রাইট অফ ইউজ অ্যাসেট। অ্যান্ড যখনই লিজ লায়াবিলিটি কথা আপনি চিন্তা করছেন, তখন আপনি আপনার ধ্যান ধারণা সবকিছু চিন্তা করছেন অ্যাজ পার IFRS 9, এর বাইরে আপনাকে আর কোনো কিছু চিন্তা করতে হয় নাই। আর যখনই আপনি রাইট অফ ইউজ অ্যাসেটের কথা চিন্তা করছেন, তখন আপনি ফার্স্টেই রাইট অফ ইউজ অ্যাসেট ক্যালকুলেট করার ফর্মুলাটা চিন্তা করছেন। পরবর্তীতে আপনাকে আর এই IFRS 16-এ থাকতে হয় নাই। পরবর্তীতে এই রাইট অফ ইউজ অ্যাসেটের সাবসিকুয়েন্ট মেজারমেন্ট গুলো, মানে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন থেকে শুরু করে আপনার এটাকে কস্ট মডেলে রাখবেন না ফেয়ার ভ্যালু মডেলে থাকবে, না কস্ট মডেলে রাখবেন না রিভ্যালুয়েশন মডেলে থাকবে, সেটা পুরোটাই ডিপেন্ড করে দ্যাট দ্য পারপাস অফ ইউজিং দ্যাট রাইট অফ ইউজ অ্যাসেট। আপনি আপনার ওই অ্যাসেটটাকে কি পারপাসে ইউজ করতে চাচ্ছেন। আপনি যদি ওই অ্যাসেটটাকে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট পারপাসে ইউজ করেন, অবভিয়াসলি ইউ উইল গো ফর দ্য IS 16। আপনি যদি ওই অ্যাসেটটাকে ইনভেস্টমেন্ট পারপাসে ইউজ করেন, অবভিয়াসলি ইউ উইল গো ফর দ্য IS 40 গাইডলাইন। এবং IS 40 তে আপনাকে যে গাইডলাইনটা দিয়েছে সেই অনুযায়ী আপনি আপনার রাইট অফ ইউজ অ্যাসেটটা সাবসিকুয়েন্টলি মেজার করবেন। মানে পয়েন্টটা কি ক্লিয়ার আমার এন্ড থেকে আপনাদের কাছে, মানে যতটুকু আমরা বললাম? Yes, sir. যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, অফকোর্স আই এম হিয়ার, নো প্রবলেম। বাট এই কনফিউশন গুলো আমরা আরেকটু ক্লিয়ার করে নিই আমাদের কয়েকটা ইলাস্ট্রেশন অথবা টেস্ট আন্ডারস্ট্যান্ডিং করার মাধ্যমে। কারণ আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম সব তো থিওরিটিক্যাল কথা এবং সবগুলো ইলাস্ট্রেশন রিলেটেড কথা। আমি যদি দু একটা কোয়েশ্চেন একটু
এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে করতে পারি, দ্যাট উইল হেল্প মি আমার কনসেপ্টটাকে আর একটু এনহ্যান্স করার জন্য। সো এইটা আমরা এখন ট্রাই করব। লেটস সি আমাদের লিজের যে চ্যাপ্টারটা, এখানে চলে যাব। আমরা ক্যাপলান টেক্সট বুকে আছি, যেটা আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে মাত্রই দিয়ে রাখলাম। আই ডোন্ট নো এটা আগে শেয়ার করা হয়নি কেন, অথবা শেয়ার করা হয়েছে কিনা আমি আসলে ভুলেই গেছি। সো আই এম হিয়ার লিজ চ্যাপ্টার 11 ইন ক্যাপলান টেক্সট বুক। এখানে বেসিক্যালি আমরা তিনটা জিনিস নিয়ে কথা বলবো। অলরেডি লিজ নিয়ে কথা বলেছি, লিজের অ্যাকাউন্টিং নিয়ে কথা বলেছি। জাস্ট লিজের অ্যাকাউন্টিং এ একটা পয়েন্ট একটু আমাকে বলতে হবে, সেটা হচ্ছে এক্সেম্পটেড ফ্রম লিজ কন্ট্রাক্ট এন্ড দেন সেল এন্ড লিজ ব্যাক। সো হোপফুলি আমরা কভার করতে পারবো। লেটস সি। আমরা লিজ অ্যাকাউন্টিং এর টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং ওয়ানটা একটু দেখি। এইটা আসলে আমরা একটু করার ট্রাই করি, এবং আমি এই জায়গাটাতে আপনাদের একটা সাপোর্ট এক্সপেক্ট করব, কেননা এই টাইপের ক্যালকুলেশনের জন্য কি কি কনসিডারেশন করতে হয় আমাকে, সেটা অলরেডি আমরা ইলাস্ট্রেশনে কনসিডার করেছি। ওকে, আমরা এটা এক্সেলে করলে আমাদের জন্য বেটার, কেননা এই ধরনের ক্যালকুলেশন ওয়ার্ডে করাটা অনেক টাইম কনজিউমিং এবং খুব সময় লেগে যায়। আমি এটাকে এক্সেলে ফার্স্টেই হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে আসবো, সো দ্যাট বারবার আমাকে ব্যাক এন্ড ফোর্থ না করতে হয়। সো আমরা টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং ওয়ান নিয়ে কথা বলছিলাম। সো আই থিংক স্ক্রিনটা ভিজিবল আছে, রাইট? তাহলে আপনি ফার্স্টই দেখেন আপনার রিকোয়ারমেন্টটা কি বলেছে। ক্যালকুলেট ইনিশিয়াল ক্যারিং অ্যামাউন্ট অফ লিজ লায়াবিলিটি। তাহলে আমাকে লিজ লায়াবিলিটি ক্যারিং ভ্যালুটা বের করতে হবে, এবং রাইট অফ ইউজ অ্যাসেট, and provide the double entries needed to record this amount in Dynamics financial records। তার মানে হচ্ছে ডাইনামিকের রেকর্ডসে আমার এই লিজ লায়াবিলিটি and right of use asset এইটা কত হবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্ট ওভার হিয়ার। তাহলে ফার্স্টে আমার জন্য যেটা আসলে ইজি, মানে আমরা ফার্স্টে যেটা করে থাকি, লিজ লায়াবিলিটি বের করব, এবং লিজ লায়াবিলিটি আমি যদি বের করতে পারি তাহলে আমি রাইট অফ ইউজ অ্যাসেটটা বের করতে পারবো। এখন লিজ লায়াবিলিটি বের করার জন্য আমরা জানি যে কোয়েশ্চেনে যদি প্রেজেন্ট ভ্যালু দেওয়া না থাকে, তাহলে আমাকে প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমেই লিজ লায়াবিলিটিটা বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি যে আমাদের ইনফরমেশন কি দেওয়া আছে। ডে অন 1st January 20x1 ডাইনামিক এন্টার্ড ইনটু আ 2-year লিজ ফর লরি। তার মানে হচ্ছে 1st January 2021 অথবা 20x1, whatever the date we consider, the contract contains an option to extend the lease term for a further 1 year। তার মানে হচ্ছে 2 বছর ইনিশিয়াল লিজ পেমেন্ট, বাট আরো 1 বছর চাইলে সে এক্সটেন্ড করতে পারবে। Dynamic believes that it is reasonably certain to exercise this option। তার মানে কি? তার মানে লিজ পিরিয়ডটা কিন্তু আর আমার 1 বছর থাকতেছে না, মানে 2 বছর থাকতেছে না। তাহলে এটা হচ্ছে আমার ইয়ার। তাহলে এটা আমার বেসিক্যালি 20x1, 20x2 and 20x3, 3 বছর হবে। কেননা আমরা বলতেছি যে ইট ইজ হাইলি লাইকলি যে এটা সে আরো 1 বছর এক্সারসাইজ করবে, রিজনেবলি সার্টেন বলেই দিচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার ইয়ার। এরপর আমার আসবে হচ্ছে ক্যাশ ফ্লো, এন্ড দেন আসবে হচ্ছে আমার ডিসকাউন্ট ফ্যাক্টর অ্যাট যে পার্সেন্টেজ দেওয়া থাকে, এন্ড দেন প্রেজেন্ট ভ্যালু, এন্ড প্রেজেন্ট ভ্যালুটা আসবে হচ্ছে আমার ক্যাশ ফ্লো ইনটু ডিসকাউন্ট ফ্যাক্টর। আমি যদি এটাকে ধরেন এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, এবং আমি যদি সি সমান সমান বলি এ ইনটু বি, দ্যাট ইজ হাউ উই ক্যালকুলেট।
আমরা আমাদের যখন নর্মাল ক্যালকুলেশন ম্যানুয়ালি করতাম এভাবে আসলে আমরা দেখাতে পারতাম, কেননা আমাদের তখন এক্সেল ছিল না, আমরা যখন আসলে এই এক্সামগুলো দিয়েছি। এরপরে দেখেন, লিজ পেমেন্টস আর $10,000 পার ইয়ার ফর দেয়ার ইনিশিয়াল টার্ম অ্যান্ড $15,000 পার ইয়ার ফর অপশন পিরিয়ড। তার মানে হচ্ছে প্রথম 2 বছরে হচ্ছে আমার 10,000 করে, রাইট? 10,000 10,000, বাট পরের বছরের জন্য মানে থার্ড ইয়ারের জন্য হচ্ছে এটা আমার টোটাল $15,000। ওকে, দ্যাটস ইট। এখন আসি নেক্সট পয়েন্ট কি বলছে, ডাইনামিক ইনকার্স ইনিশিয়াল ডিরেক্ট কস্ট। এটা আমার রাইট অফ ইউজ অ্যাসেট ক্যালকুলেট করতে আসলে লাগবে। এখানে আমার লিজ লাইবিলিটি লাগবে, যেটা আমার এই টোটাল প্রেজেন্ট ভ্যালু যেটা আসবে সেখান থেকে আমি এটা নিয়ে আসতে পারবো টোটাল। আর এরপরে হচ্ছে আমার অ্যাট অ্যানি ডিরেক্ট কস্ট। এখানে আমার ডিরেক্ট কস্ট দেওয়া আছে $3,000। সো এখানে আসলে আর নতুন করে কোনো কনফিউশনের কিছু নেই, আমরা জানি এটা ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট। The interest rate within the lease is not readily determinable, যেটা আমরা বলছি একটু আগে, যে যেহেতু লিজের ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেট করাটা ডিফিকাল্ট হয়, অলওয়েজ রিমেম্বার এখানে আমরা ইনক্রিমেন্টাল বরোয়িং রেটটা ইউজ করব। সো এটা কোশ্চেনে দেওয়াই থাকবে, তাহলে ইনক্রিমেন্টাল বরোয়িং রেটটা হচ্ছে আমার 5%। তাহলে আমরা এই রেটটা ইউজ করে এই ক্যালকুলেশন গুলা করব। তাহলে আমার ইয়ার 1 এর ডিসকাউন্ট ফ্যাক্টর কত হবে? 1.05 টু দি পাওয়ার -1, রাইট? জাস্ট প্রতি বছরে আমার ইয়ারটা চেঞ্জ হয়ে যাবে, বাকি সবকিছু আমার অ্যাজ ইট ইজ থাকবে। দ্যাটস ইট। এই হচ্ছে আমার লিজ লায়াবিলিটির যে ক্যালকুলেশনটা। এখন আপনি খেয়াল করে দেখেন, আমরা যে টেবিলটা করলাম এই একটা টেবিল দিয়েই কিন্তু আমার পুরো ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়ে গেছে, কেননা আমার জাস্ট বাকি যে পয়েন্টটা ছিল রাইট অফ ইউজ অ্যাসেটের ক্ষেত্রে এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিল, $3,000। তাহলে টোটাল রাইট অফ ইউজ অ্যাসেট কত আমি যদি বলি, টোটাল রাইট অফ ইউজ অ্যাসেট, এই অ্যামাউন্টটা আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে রেকর্ড করবো অ্যাসেট হিসাবে। এখন আপনাকে এটা ডাবল এন্ট্রি করতে বলছে, খেয়াল করে দেখেন। আপনি যখন ডাবল এন্ট্রি করবেন রাইট অফ ইউজ অ্যাসেট, রাইট অফ ইউজ অ্যাসেট ডেবিট কত? 34551। লিজ লায়াবিলিটি, লিজ লায়াবিলিটি ক্রেডিট কত? 31551। তাহলে আমার কিন্তু ডেবিট এবং ক্রেডিট মিললো না, তাহলে আমার বাকিটা কি হবে? ব্যাংক ফর ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট ক্রেডিট। এই ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট ক্রেডিট কত? আপনি যদি এই দুটোর ডিফারেন্স করেন তাও দেখবেন আলটিমেটলি আপনার ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট এতই আসবে। ওকে, আপনি যদি ডেবিট এবং ক্রেডিট একটু জাস্ট মিলাই দেখেন দেখবেন যে এক্স্যাক্টলি আপনার সেম অ্যামাউন্টই আসতেছে, the similar that you have considered as right of use asset in the statement of financial position. এই পর্যন্ত আপনার কাছে জানতে চাইছে, এর বেশি আপনার কাছে কিন্তু জানতে চাই না আসলে। হ্যাঁ, এখন আমি যদি আপনাকে এখান থেকে জাস্ট আমরা যতটুকু শিখেছি মানে এতটুকু পর্যন্ত আমার কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট ছিল, দেখেন খেয়াল করে দেখেন। আমি যদি এখন আপনাকে নেক্সট স্টেপটাকে একটু খেয়াল করতে বলি, এই জায়গাটাতে নেক্সট স্টেপ বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে আমরা অ্যামোর্টাইজড কস্ট টেবিলটা যদি এখান থেকে আপনাকে করতে বলি তাহলে আপনি আসলে কি করবেন, মানে হোয়াট উইল হ্যাপেন ইন নেক্সট। এবং আমি যদি আপনাকে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রেই আপনাকে আপনার রাইট অফ ইউজ অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে বলি তাহলে আপনি আসলে কিভাবে করবেন। এখন আপনি যে কাজটা করেছেন এটা ইনিশিয়াল পর্যন্ত দ্যাটস পারফেক্টলি ফাইন, বাট সাবসিকুয়েন্টলি আমি যদি আপনাকে এটা সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, একই কোয়েশ্চেন, আমি এই কোয়েশ্চেনই আছি, সাবসিকুয়েন্টলি যদি আপনাকে বলি কি হবে, প্লিজ স্যার বলেন। effective rate
কি দেওয়া হলো না, এটা কি? 5% এই যে ইনক্রিমেন্টাল রেট অফ বরোইং যেটা, আচ্ছা আমি আবারও বলে দিচ্ছি এই নোটটা। লিজ লাইবিলিটির ক্ষেত্রে আমার ইউজুয়ালি যদি ইফেক্টিভ রেটটা দেওয়া না থাকে, এই যে দেখেন দ্য ইন্টারেস্ট রেট উইদিন লিজ ইজ নট রেডিলি ডিটারমিনেবল, যদি রেডিলি ডিটারমাইন করা না যায় তখন আমরা এটার অল্টারনেটিভ ইনক্রিমেন্টাল বরোইং রেট হিসাবেই কনসিডার করব অ্যাজ ইফেক্টিভ রেট। এবং ডু নট ফিল এনি আনসার্টেনিটি, ইনক্রিমেন্টাল বরোইং রেটটা কোশ্চেনে দেওয়া থাকবে। ওকে, ওকে স্যার। স্যার একটু আগে যে আপনি এক্সাম্পল দেখাইছিলেন অ্যামortized কস্ট মডেল দিয়ে, স্যার ওইটাতে দুইটা কলাম ছিল না, একটা ছিল রেন্টাল পেইড আর একটা মনে করেন ফাইন্যান্স কস্ট। আমরা আমরা ওইটাতে এখানে এখনো আমরা ওইটাতে আসি নাই, কিন্তু আমি আবার ওইটা আপনাদেরকে ও দেখাই। আচ্ছা, আপনি ওইটাতে আমি আসতে চাচ্ছিলাম এখন আপনাদের কোশ্চেনের মাধ্যমে। আপনি এটার কথা বলছেন তো আমাকে, এই যে জি স্যার, এখানে যেমন এটার দুইটা কথা কলাম বলছেন ছিল না? কস্টের। হ্যাঁ, জি বাট স্যার। আপনি এতক্ষণ কোনটা করছেন দেখেন, আপনি এতক্ষণ এইটা করেছেন। ও আচ্ছা, বুঝছি মানে স্যার, আপনি এতক্ষণ ধরে জাস্ট মানে লিজ লায়াবিলিটি, প্রেজেন্ট ভ্যালু অফ লিজ লায়াবিলিটিটা বের করেছেন, যেটা কোশ্চেনে দেওয়া ছিল না। বুঝতে পারছি। এখন আমার নেক্সট কোশ্চেনই আপনাদের কাছে ছিল যে আমার তো লিজ লায়াবিলিটি আমি বের করলাম, সাবসিকুয়েন্টলি এখন কি হবে তাহলে? সাবসিকুয়েন্টলি আমার লিজ লায়াবিলিটি, এটা আমার আইএফআরএস 9 অ্যামortized কস্ট টেবিল করতে হবে, কস্ট মডেল, রাইট? আর রাইট অফ ইউজ অ্যাসেট, এটা ওরা কি মানে কি বলতেছে, আপনি কি নিয়েছেন, মানে কি অ্যাসেট নিয়েছেন? লরি, রাইট? সো যেহেতু এটা আপনাকে আলটিমেটলি আলাদা করে কিছু বলে নাই, সো ইট ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ লরি দ্যাট উইল বি ইউজড বাই দ্য বিজনেস, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এখন সাবসিকুয়েন্টলি আমি যদি একটা একটা করে আসি, আমি যদি রাইট অফ ইউজ অ্যাসেটের কথাটা আগে বলি, রাইট অফ ইউজ অ্যাসেট, তাহলে রাইট অফ ইউজ অ্যাসেটের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সাবসিকুয়েন্টলি আমাকে নিড টু চার্জ ডেপ্রিসিয়েশন। এখন ডেপ্রিসিয়েশন যে আমি চার্জ করব, আমার টোটাল ইউজফুল লাইফ কত, আমি কত ইউজফুল লাইফ ধরবো? 2 ইয়ার্স না 3 ইয়ার্স? 2 years. Lower amount. আমি লোয়ারটা ধরবো, বাট আমি অ্যাসেটটা ইউজ করব কত বছর? 2 বছর ইউজ করব? আপনি আপনি মনে হয় লোয়ারটা বলতে এইখানে অন্য কোন একটা নোট আপনি পড়ছেন, আমার যতটুকু মনে পড়ে, আমি একটু আপনাদেরকে দেখাই। আপনি কি এইখানে এরকম কিছু পড়েছেন? যদি আমি ভুল না করে থাকি, যদি আমি এটা দেখাইতাম আপনাদেরকে, কারণ আপনার মাথায় লোয়ার অ্যামাউন্টটা আসার কথা না। Yes, sir. এই মানে কথাটা lower. এই কথাটা বলতে যাচ্ছেন আপনি, দ্য অ্যাসেট ইজ হ্যাঁ, ডেপ্রিসিয়েটেড ওভার দ্য শর্টার অফ অ্যাসেটস ইউজফুল লাইফ। বাট এখানে খেয়াল করে দেখেন তো আমার অ্যাসেটের ইউজফুল লাইফ কি দেওয়া আছে কোশ্চেনে? না স্যার, আছে 10 স্যার, years 10 আছে, ইয়ার্স। দেওয়া আছে। এই 10 যে years দেখেন দেওয়া আছে। হ্যাঁ, 10 ইয়ার্স আছে, হ্যাঁ, আমি এটাই বলছি, আপনি এই কথাটাই বলছেন, 10 ইয়ার্স, হ্যাঁ। রাইট? এখন আসেন আরেকটা কি বলছে, আরেকটা বলছে হচ্ছে আপনার লিস্ট টার্ম কত বছর এখানে? 3 years. 3 ইয়ার্স। তাহলে দুইটার মধ্যে কোনটা লোয়ার? 3 years. তাহলে আমি ডেপ্রিসিয়েশন করব কত বছরের জন্য? 3 years এর। বুঝতে স্যার পারছি? আপনি তো 2 years বললেন যে 2 years আর 3 years বললেন না, তো এই জন্য আমি 3 years টা বুঝতে ধরছি। পারছি, বুঝতে পারছি, বাট হুম, 2 ইয়ার্স কিন্তু আমার লোয়ার না। 2 ইয়ার্স হচ্ছে আমার প্রাইমারি লিজ পিরিয়ড, আর হুম, সেকেন্ডারি লিজ পিরিয়ড হচ্ছে 1 ইয়ার, যেটা আমি এক্সটেন্ড করব বলেই দিচ্ছি। তাহলে টোটাল লিজ হুম। পিরিয়ড কত বছর? 3 বছর। হ্যাঁ, হ্যাঁ, স্যার 3 years. আমার তাহলে 10 years আমি লিখি না স্যার, বুঝতে পারছি, না এই সমস্যা নেই, সমস্যা নেই, আমি ওইখানে যেতে চাচ্ছিলাম। থ্যাঙ্কস ফর দ্য কনফার্মেশন। তাহলে ডেপ্রিসিয়েশন কত হবে? এই যে রাইট অফ ইউজ অ্যাসেট ডিভাইডেড বাই 3, তাহলে পার অ্যানাম আমি ডেপ্রিসিয়েশন কত করে চার্জ করব? 11,517। তাহলে এটা ডাবল এন্ট্রি কি হবে? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, সরি,
ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন credit. অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে এখানে আমার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট হবে এইটা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট হবে এটা, যেটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে এক্সপেন্স হিসেবে যাবে, অ্যান্ড এটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে রাইট অফ ইউজ অ্যাসেট থেকে লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, রাইট? স্যার আমার একটা কোশ্চেন আছে, আমরা রাইট অফ অ্যাসেটটাকে আমরা নন কারেন্ট নন কারেন্ট অ্যাসেট, অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট আন্ডারে আনবো। ওকে, এটা আমি ফার্স্ট কি বলেছিলাম আপনাদেরকে, নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে রাখবো। তাহলে সাবসিকুয়েন্টলি আমরা রাইট অফ ইউজ অ্যাসেট এটা দেখলাম, এখন আমরা লিজ লায়াবিলিটিটা কি হবে সেটা একটু দেখি। তাহলে লিজ লায়াবিলিটি আমরা সাবসিকুয়েন্টলি কোন মডেলে এটাকে মেজার করব? অ্যামোর্টাইজড কস্ট মডেল, রাইট? তাহলে অ্যামোর্টাইজড কস্ট মডেলের আমার ফার্স্টেই কি আছে, ইয়ার, তারপরে কি আসবে, ওপেনিং ব্যালেন্স, এরপরে আমার কি, ইন্টারেস্ট, লিজ পেমেন্ট, রাইট, অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স। এখন এখানে আপনাকে কোথাও কি বলছে এটা কি এরিয়ার না অ্যাডভান্স, এরকম কিছু বলছে? মনে হয় না। এটা একটা পেমেন্ট কি এরিয়ারে না অ্যাডভান্স? এরিয়া স্যার। তার মানে আমরা কোনো পয়েন্টে কিন্তু মিস আউট করে যাচ্ছি না, খেয়াল করে দেখা, আমরা ঠিক যে কথাগুলো বলেছি সেই অনুযায়ী আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা যে টেবিলটা সাজালাম এটা আসলে এরিয়ার ধরেই আমরা পেমেন্টটা করছি, এবং কোয়েশ্চেনে আমাকে বলেও দিচ্ছে যে এরিয়ার পেমেন্ট হয়। ওকে, তাহলে আমরা ইয়ার, আমরা বেসিক্যালি হচ্ছে 20x1, 20x2, 20x3, আসলে 3 বছরেরটা করতে হয় না, ইউজুয়ালি প্রথম 2 বছরেরটা করতে হয়। কেন প্রথম 2 বছরেরটা করতে হয়? বিকজ আমার এখানে একটা নন কারেন্ট কারেন্ট লায়াবিলিটির একটা কম্পোনেন্ট থাকে। তাহলে আমার লিজ লায়াবিলিটি হচ্ছে এই যে 31,551, এটার উপর আমার ইন্টারেস্ট কত পার্সেন্ট হবে, 5%, রাইট, 1,577। এবং প্রতি বছর আমি কত করে পেমেন্ট করি, এই যে এখানে বলাই আছে, ইয়ার 1-এ আমার 10,000, ইয়ার 2-তে আমার 10,000, বাট ইয়ার 3-তে হচ্ছে আমার 15,000। ওকে, তাহলে আমার ক্লোজিং ব্যালেন্স কত? এখানে আমরা জানি যে এইটা প্লাস ইন্টারেস্ট মাইনাস ক্লোজিং। ওকে, এখন আপনি যদি এইটার ওপেনিং ব্যালেন্সটা চিন্তা করেন, খেয়াল করে দেখেন, এন্ড অফ ইয়ার 3 আমার কোনো লিজ লাইবিলিটি আর থাকবে, থাকার কথা, বিকজ 3 বছর শেষে তো আমি পুরো অ্যামাউন্টটাই পেমেন্ট করে দিব, ঠিক না? হ্যাঁ স্যার। এখন এই অ্যামাউন্টটা আমার কোথায় যাবে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে অ্যাজ এ ফাইন্যান্স কস্ট। অ্যাগ্রিড কিনা সবাই? ইয়েস স্যার। আর এই অ্যামাউন্টটা যাবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। এখন এখানে যে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি যাবে, এখানে কতটুকু আমার কারেন্ট লায়াবিলিটি, কতটুকু নন কারেন্ট লায়াবিলিটি, এটাকে আপনারা বের করতে পারবেন না? পসিবল? এটুকু হচ্ছে আমার ইয়ার 1 আর ইয়ার 2 এর নন কারেন্ট ডিফারেন্স করলে লায়াবিলিটি, আর এটার যে ডিফারেন্সটা এটা হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটি, রাইট? জি স্যার। ওকে, এখন আমি জাস্ট সিম্পলি আমি আমি একটু একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছে আপনাদেরকে নিয়ে, আসলে জার্নিটা গ্র্যাজুয়ালি অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছে। আমি এখন আপনাকে যদি একটা এক্সট্রাক্টেড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস প্রিপেয়ার করতে বলি, এক্সট্রাক্টেড কিন্তু নট দ্য ফুল পার্ট, আরেকটা হচ্ছে
এক্সট্রাক্টেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করতে বলি, জাস্ট প্রেজেন্টেশনটা কিভাবে হবে আপনারা কি দেখাতে পারবেন না আমাকে? যেমন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের কিন্তু কোনো রেভিনিউ নাই, অন্য কোনো কিছুই নাই, জাস্ট দুইটা জিনিস এখানে আছে, ঠিক না? একটা হচ্ছে আমার এক্সপেন্সের মধ্যে কি কি আছে, ডেপ্রিসিয়েশন, আরেকটা কি আছে, ফাইন্যান্স কস্ট। ফাইন্যান্স তাহলে ডেপ্রিসিয়েশন আমার কত আছে, এই যে, রাইট, ফাইন্যান্স কস্ট, ক্লিয়ার? আমি জাস্ট ইয়ার ওয়ান এর কথা বলতেছি, মানে অ্যাট দ্য এন্ড অফ ইয়ার ওয়ান আপনার এক্সট্রাক্টেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কত, দ্যাটস ইট। গেল। এখন আসেন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ফার্স্টেই কি আসবে, নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেটের মধ্যে আমার ফার্স্টে কি আসে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এখানে নাই, বাট কি আছে, রাইট অফ ইউজ অ্যাসেট। বাট রাইট অফ ইউজ অ্যাসেট আমার কত আছে কোশ্চেনে, রাইট অফ ইউজ অ্যাসেট আমার কোশ্চেনে আছে হচ্ছে এই যে 34,551, সেখান থেকে আমার মাইনাস হবে কি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে আমার রাইট অফ ইউজ অ্যাসেট। ওকে, এরপরে আমার কি অ্যাসেট পার্টে আর কিছু আছে, না স্যার। নাই। এরপর আমার ইকুইটি থাকে, ইকুইটি পার্টে কিছুই নাই, ইকুইটি পার্টে শুধু ওই যতটুকু আমার লস হয়েছে অতটুকু এখানে চলে আসবে, যদিও বাকি জিনিসগুলো থাকবে। এরপর আসবে আমার লায়াবিলিটি, লায়াবিলিটিস এর মধ্যে আমার কি কি আসবে, নন কারেন্ট লায়াবিলিটি, আরেকটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। নন কারেন্ট লায়াবিলিটি হচ্ছে আমার লিজ লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটির মধ্যে লিজ লায়াবিলিটি। তাহলে লিজ লায়াবিলিটি আমার নন কারেন্ট কতটুকু, কারেন্ট কতটুকু, যেটা আমরা মাত্রই এখানে বের করলাম। That's it. So this is how we can prepare our extracted financial statements from the list component. খেয়াল করে দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টের ইনিশিয়াল মেজারমেন্ট নিয়ে কথা বলেছি, প্রত্যেকটা কম্পোনেন্টের সাবসিকুয়েন্ট মেজারমেন্ট নিয়ে কথা বলেছি, এন্ড পরবর্তীতে এইটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রেজেন্টেশনটা কিভাবে করব সেটাও কিন্তু আমরা এখানে দেখানোর ট্রাই করছি। কোশ্চেন কিন্তু একটাই, মানে সিনারিওটা কিন্তু এই একটাই, বাট এই সিনারিওর রিকোয়ারমেন্ট কিন্তু এটা ছিল না এখানে, বাট আমরা এটাকে এক্সট্রাক্ট করে মানে এক্সটেন্ড করে করে হচ্ছে এখানে পয়েন্টগুলো নিয়ে আসছি। এইটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? যদিও আপনাদের দেখতে হবে, বাসায় অফকোর্স দেখতে হবে, বাট স্টিল আমরা ক্লাসে যতটুকু রিজনেবল ওয়েতে দেখার ট্রাই করলাম, মানে টপিকগুলো, এইটুকু টপিকের মধ্যে কারো কনফিউশন আছে কিনা সিগনিফিকেন্সে? স্যার আমি এখনো একটু নন কারেন্ট লাইবিলিটি আর কারেন্ট লাইবিলিটি নিয়ে কনফিউজ। আচ্ছা, এই পার্টিকুলার সিনারিওতে দেখেন আপনার টোটাল লায়াবিলিটি কত, 23,199। 23,000, এটা হচ্ছে টোটাল লায়াবিলিটি, রাইট? এখন আপনি আসেন হচ্ছে এন্ড অফ ইয়ার টু, এন্ড অফ ইয়ার টু আপনার টোটাল লায়াবিলিটি কত থাকে? তাহলে 14,285। টেকনিক্যালি কি, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার শেষে হচ্ছে আপনার টোটাল লায়াবিলিটি 14,285। তাহলে এটা আপনার জন্য নন কারেন্ট, মানে যেটা উইদিন 1 ইয়ার আপনাকে পে করতে হবে না, রাইট? আর তাহলে এখন আপনি আসেন যে আপনি অলরেডি নন কারেন্ট লায়াবিলিটি কত সেটা ক্লিয়ার, অথবা এটা আপনি আরেকটু ভাবে ক্যালকুলেট করতে পারেন। সেটা কিভাবে, এই দুটোর যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটি, খেয়াল করে দেখেন, আর আমার টোটাল যে লায়াবিলিটি, এখান থেকে যদি আমি কারেন্ট লায়াবিলিটি বাদ দিই তাহলে তো আমার ওই 14,000ই আসবে। জি স্যার। মানে আমি জাস্ট দুইভাবেই ক্যালকুলেশনটা দেখাইছি আপনাদেরকে। আগের ক্ষেত্রে আমি দেখাইছি হচ্ছে আগে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করে বাদ দিয়ে দেখাইছি যে বাদ দিয়ে কিভাবে করতে হয়, তারপরে রিমেইনিংটাই হচ্ছে আমার নন কারেন্ট লায়াবিলিটি। এখানে জাস্ট আমি ডিরেক্টলি দেখাই দিছি হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি এত, কারেন্ট লায়াবিলিটি হচ্ছে দুইটার ডিফারেন্স, আর কিচ্ছু না। তো স্যার ইয়ার 2 তে যেটা আমরা পাইছি ওটা হলো আমাদের টোটাল নন কারেন্ট লাইবিলিটি। ইয়ার টু তে কিন্তু আর কোনো নন কারেন্ট বলতে কিছু থাকবে না, পুরোটাই কারেন্ট লায়াবিলিটি।
আর্ন লাইবিলিটি, পরে আমাদের ফার্স্ট ইয়ারটা হলো নন আর্ন লাইবিলিটি, রাইট, জাস্ট ফার্স্ট ইয়ারের জন্য। আমরা মাইনাস প্লাস করে আমাদের আর্ন লাইবিলিটিটা পাবো। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, থ্যাংক ইউ, বুঝছি, ওকে থ্যাংক ইউ। ওকে, সো আমরা আমাদের আর দুইটা টপিক আছে, আমরা আসলে একটু তাড়াতাড়ি যাওয়ার ট্রাই করতে চাচ্ছিলাম, বাট নো ওয়ারিস, আমরা আসলে খুব বেশি প্রবলেমে নাই, আমরা মোটামুটি ভাবে শেষ করেছি। জাস্ট একটা জিনিস এখন একটু আমরা শেষ করব, সেটা হচ্ছে আহ, যদি আমার এক্সেমশন ফ্রম লিজ কন্ট্রাক্ট থাকে, হ্যাঁ, এক্সেমশন ফ্রম লিজ কন্ট্রাক্ট, যেটা আমরা একটু আগেই বললাম। সো ইফ দেয়ার ইজ এনি পয়েন্ট দ্যাট ইজ এক্সেমটেড ফ্রম লিজ কন্ট্রাক্ট, দ্যাট ইজ দ্য প্রবলেম। এখানে অনেকগুলা ট্যাব ওপেন হওয়া, আমার ল্যাপটপটা অনেক স্লো হয়ে গেছে, একটু চেঞ্জ মাই ল্যাপটপ। ওকে, সো এক্সেমটেড ফ্রম লিজ কন্ট্রাক্ট, এক্সেমটেড ফ্রম লিজ কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি সেটা আমরা আগে ক্লিয়ার হই। সো এক্সেমটেড ফ্রম লিজ কন্ট্রাক্ট বলতে আমরা বুঝি which does not meet the criteria of lease contract। এইটা দুইটা জিনিস, একটা হচ্ছে any short term lease or low value of asset। Please remember this, any short term lease, short term মানে হচ্ছে 12 month or like 12 month to 2 years, in very short term period of lease। আর low value of asset, আমি আবারও বলছি এই কথাটাতে, there is no such bar for the low value of asset, but presumably like mobile phone, tab, laptop, এগুলাকে আমরা বেসিক্যালি লো ভ্যালু অফ অ্যাসেট বলে থাকি। দ্যাট ইজ আ সিম্পল নেচার অফ অ্যাসেট, যেটাকে আমি টেকনিক্যালি ফুল লাইক কি বলে লং টার্মের জন্য আমি আসলে ইউজ করতে পারি না, লাইক ইউজুয়ালি 3 to 5 years or 2 to 3 years। তো দোজ আর অ্যাকচুয়ালি কনসিডার্ড অ্যাজ আ লো ভ্যালু অফ অ্যাসেট। তার মানে আপনাকে এক্সামিনার এখানে কোনো কনফিউশনে রাখবে না, আপনাকে এক্সামিনার খুব ক্লিয়ার করে বলে দিবে যে এটা বেসিক্যালি লো ভ্যালু অফ অ্যাসেট, অথবা আপনাকে এটা এক্সামিনার ক্লিয়ারলি বলে দিবে দ্যাটস আ শর্ট টার্ম লিজ। হোয়াট এভার, যখনই আপনি এই দুইটা টার্মিনোলজি পাবেন, তখনই আপনার এই লিজ কন্ট্রাক্টের জন্য আপনি এটাকে আর লিজ কন্ট্রাক্টই বলবেন না, এবং এই অ্যামাউন্টটাকে আপনি তখন আর নট রেকগনাইজড আন্ডার লিজ কন্ট্রাক্ট। তাহলে যখনই আমার লিজ কন্ট্রাক্ট হবে না, তার মানে নো মোর রাইট অফ ইউজ অ্যাসেট অর লিজ লাইবিলিটি, সিম্পল কথা। তার মানে এটা বেসিক্যালি আর আমার লিজ লাইবিলিটি অথবা রাইট অফ ইউজ অ্যাসেটের কোনো পয়েন্ট আসবে না। তার মানে আমি আমার এই টাইপ অফ কন্ট্রাক্টের জন্য যদি কোনো পেমেন্ট দিয়ে থাকি, এনি পেমেন্ট মেড ফর such contract should be charged as expense by the lessee as like operating lease in previous IS 17। সিম্পল কথা। তার মানে যদি কোনো এক্সাম্পশন ফ্রম লিজ কন্ট্রাক্ট থাকে, এক্সাম্পটেড ফ্রম লিজ কন্ট্রাক্ট থাকে, এটার জন্য জাস্ট সিম্পল যে আমার রেন্টাল এক্সপেন্স অর এক্সপেন্স ডেবিট ব্যাংক ক্রেডিট আর পেয়েবল ক্রেডিট, আপনি যদি ইমিডিয়েটলি পে করে না থাকেন, আর যদি ইমিডিয়েটলি পে করে থাকেন তাহলে ব্যাংক ক্রেডিট। আর এখানে যদি কোনো অ্যাডভান্স দিয়ে থাকেন, অ্যাগেইন আপনি যদি অ্যাডভান্স দিয়ে থাকেন, তাহলে দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ প্রিপেইড এক্সপেন্স। তো স্যার ওইটা যাবে আর্ন লাইবিলিটিতে, রাইট? প্রিপেড এক্সপেন্স থাকলে আর্ন লাইবিলিটিতে যাবে না? কোনটা ভাইয়া? প্রিপেড এক্সপেন্সটা কোথায় যাবে তাইলে, মানে রেন্টাল এক্সপেন্সটা, এটা আমি একটু আপনাদেরকে এখানে খেয়াল করতে বলবো। আমাদের অপারেটিং লিজের এখানে আমি কি বলেছিলাম কথাটা মনে আছে? হ্যাঁ, হুম হুম,
ঠিক এই কথাটাই আমরা এখানে বলছি, যদি কোনো লিজ কন্ট্রাক্ট না হয়, যদি এটা এক্সেম্পটেড ফ্রম লিজ কন্ট্রাক্ট হয়, তাহলে আমার এটার জন্য আমি যে পেমেন্টটা দিচ্ছি লিজরকে, অথবা আমি এটার জন্য যে পেমেন্টটা দিচ্ছি এটার মালিককে, ওনারকে, আমি লিজের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে বলছি আপনাদেরকে, বিকজ আমি ফার্স্টে এই ডিসক্লেমারটা আপনাদেরকে দিয়েছি। সো লিজি যে টাকাটা দিচ্ছে আপনি এটা কনসিডার করেন লাইক আপনারা যে, আমরা যেভাবে বাসা ভাড়া থাকি, বাসা ভাড়াগুলো কি আসলে আমার হাতে কন্ট্রোল আসে? খেয়াল করে দেখেন তো, No, sir. Fixed. ইটস জাস্ট প্রতি মাসে আমি ভাড়া দিয়ে যাই, ঠিক না? এবং এটার সব মেইনটেনেন্স, সব কন্ট্রোল কে কে করে আসলে, কার হাতে থাকে? মালিকের কাছে থাকে, ল্যান্ডলর্ডের কাছে থাকে। তাহলে আমি যখন এই টাইপের কোনো বাসা ভাড়ায় থাকি, সেক্ষেত্রে আমি আমার এক্সপেন্সটাকে কি করব? আমি কি এটাকে অ্যাসেট হিসেবে রেকগনাইজ করব, না এক্সপেন্স হিসেবে প্রতি বছর দেখাবো? Expense. এক্সপেন্স। এখন আসেন, আমার এক বছরের এক্সপেন্স হচ্ছে $10,000, তাহলে আমার ডাবল এন্ট্রি কি হবে? এক্সপেন্স ডেবিট, আর আমি যদি পেমেন্টটা দিয়ে ফেলি তাহলে ব্যাংক ক্রেডিট। ক্লিয়ার? Hmm. এখন আসেন, আমার এক্সপেন্স 10,000, বাট আমি পেমেন্ট এখনো করি নাই তাকে, মানে আমি এটা নেক্সট ইয়ারে পেমেন্ট করব, তাহলে সেই ক্ষেত্রে আমার ডাবল এন্ট্রি কি হবে? এক্সপেন্স ডেবিট, পেয়েবল ক্রেডিট। Hmm. মানে দ্যাট ইজ সাচ আ নর্মাল টাইপ অফ আমার রেন্টাল কন্ট্রাক্ট, যেগুলা সেগুলোর জন্য, আমি যেগুলা শর্ট টার্ম লিজের যে কথাটা বলছি সেগুলোর জন্য বেসিক্যালি আমরা এই প্যাটার্নটা ইউজ করব। তারপর আপনি আসেন যে আমার টোটাল এক্সপেন্স হচ্ছে $10,000 এক বছরে, বাট আমি আমার ল্যান্ডলর্ডকে টোটাল পেমেন্ট করেছি $15,000, তাহলে আমি অ্যাডভান্স কত টাকা বেশি দিয়েছি? প্রিপেইড কত টাকা দিয়েছি? 5,000। তাহলে এই প্রিপেইডটা তো আমার জন্য আসলে অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, যেটা আমি পরবর্তী এক্সপেন্সের সাথে অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক না? তাহলে সেই ক্ষেত্রে আমার প্রিপেড এক্সপেন্স ডেবিট, ব্যাংক ক্রেডিট। সো দ্যাট ইজ হাউ we record our exempted from this contract. So this is nothing complicated. This is pretty much straightforward thing. Just you need to determine যে এটা short term একটা লিজ, যেটা exempted from the lease contract, এবং যদি কোনো লো ভ্যালু অফ অ্যাসেট আপনি লিজ নিয়ে থাকেন, এই টাইপ অফ লিজের ক্ষেত্রে এটাকে আমরা কখনোই লিজ কন্ট্রাক্ট বলি না। এবং যখনই আমি এটাকে লিজ কন্ট্রাক্ট বলি না, তার মানে এটার জন্য আমার কোনো রাইট অফ ইউজ অ্যাসেটও নাই, এটার জন্য আমার কোনো লিজ লায়াবিলিটিও নাই। তাহলে এটার জন্য আমি কি করব? এটার জন্য আমি সিম্পলি জাস্ট এক্সপেন্স চার্জ করব প্রতি বছর, যতটুকু আমার এই বছরের রিলেটেড এক্সপেন্স অ্যাজ পার দ্য ম্যাচিং কনসেপ্ট, আমি ততটুকু এক্সপেন্স আমি এই বছরে দেখাবো প্রপোর্শনেটলি। দ্যাটস ইট। So এটা আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাবে, রাইট? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এই রেন্টাল এক্সপেন্সটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে অ্যাজ এক্সপেন্স হিসেবে যাবে। ক্লিয়ার কিনা সবাই আমরা? Yes. Yes, sir, clear. সো ইটস নাথিং কমপ্লিকেটেড পার্ট। এটা আসলে এই জন্য আমরা এত সময় আসলে নিচ্ছিলাম না, আমরা এই জন্য এটাকে তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছিলাম। সো দ্য লাস্ট টপিক ফর টুডে, আমাকে একটু অ্যালাউ করেন, it might take another like 10 minutes or 12 minutes. হোপফুলি আমরা এটা শেষ করে দিতে পারলে বেটার, আমাদের জন্য আসলে আর কোনো কনফিউশন থাকে না। এইটার টাইটেলটা একটু প্রবলেম আছে আসলে, এটা ঠিক করা হয়নি অনেকদিন ধরেই। আপনি খেয়াল করে দেখবেন দুইটা টাইটেল আসলে একই রয়ে গেছে। বেসিক্যালি এটার টাইটেলটা হবে হচ্ছে সেল অ্যান্ড লিজ ব্যাক। হ্যাঁ, সেল অ্যান্ড লিজ ব্যাক। এখন সেল অ্যান্ড লিজ ব্যাক এই কনসেপ্টটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি, আসলে হোয়াট ইজ দ্য মিনিং অফ সেল অ্যান্ড লিজ ব্যাক। এটা নামটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আসলে আমরা কি বলতে চাচ্ছি সেল অ্যান্ড লিজ ব্যাক। হোয়াট ডাজ ইট মিনস? তার মানে এখানে আসলে কয়টা ইভেন্ট ঘটতেছে? আসছে বা এমন কিছু। বুঝি নাই, বলেন ভাই আবার। মানে স্যার আমরা যেটা লিস্ট দিয়েছি এটা হয় নাই, আবার রিভোক করা হয়েছে লিস্ট, এমন কিছু। লিস্টটা রিবুক করা হয়েছে নাকি সেলটার কথা বলছেন, কোনটা? দোনোটাকে। আচ্ছা, ওকে। আপনি এখানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, সেল অ্যান্ড দেন লিজ ব্যাক। হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? সেল করছেন আপনি, রাইট? সো দিস ইজ দ্য ফার্স্ট ইভেন্ট or transaction, right? Seller sells the item to the buyer. Agreed? Yes. Now what happens
just subsequently the buyer then lease it back the item to the The seller. owner. এটাই তো হচ্ছে নাকি? Yes, sir. তার মানে the seller subsequently become lazy and the buyer subsequently becomes lazier. Agreed? প্লিজ আমাকে একটু বলেন যদি আপনাদের কারো কোনো ডিসএগ্রিমেন্ট থাকে। আমি জাস্ট ইভেন্টটা বোঝার ট্রাই করছি। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে আমার, ফার্স্ট অফ অল প্রিভিয়াসলি আমি কি করব না করব, পরবর্তীতে কি হবে না হবে, দ্যাটস এ সেপারেট থিং। বাট আমরা আগে ইনসিডেন্টটা বুঝি। সেল এন্ড লিজ ব্যাক বলতে আসলে কি বুঝি সেটা আমরা আগে একটু বুঝি। স্যার হচ্ছে। এটা আমরা বুঝছি। এইটার সামারিটা আসলে এখানে দেওয়া আছে, দেখবেন এটার সামারিটা এখানে দেওয়া আছে। সো এই সামারিটা আসলে নাথিং কমপ্লিকেটেড। So the seller makes sales, but remember also leases it back. তার মানে সে সেল করতেছে, that's fine, but এটা আবার সে subsequently কিন্তু lease back নিচ্ছে। So the seller becomes the leasee always, and the buyer becomes the leaser always. তার মানে seller he or she will become leasee, and buyer he or she will become the leaser. তার মানে আমি আসলে কার পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে চাচ্ছি এখানে? আমি কিন্তু সেলারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করছি, নট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বায়ার। ওকে, এখন সেলারের পার্সপেক্টিভ থেকে যখন আমি চিন্তা করব, ফার্স্ট ট্রানজাকশনটা আমরা কি করতেছি, ফার্স্ট ইভেন্টটা আমরা কি করতেছি, সেল করতেছি, রাইট? আমি যখন সেল করতেছি, সেল আমি কোন আইএস অনুযায়ী করে থাকি, মানে রেভিনিউ আমি কোন আইএস অনুযায়ী আসলে রেকগনাইজ করে থাকি? সেল রেভিনিউ। স্যার একটা বল। সেল আমি কোন আইএফআরএস অনুযায়ী রেকগনাইজ করি ইউজুয়ালি? স্যার একটা বল না। সেলের জন্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কোনটা? মানে আমার সেলটা সেল হয়েছে কিনা, মানে আমার পারফরমেন্স অব্লিগেশন সেটেল হয়েছে কিনা, সেটা আমরা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দিয়ে ডিটারমাইন করি? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। আমরা লাস্ট ক্লাসই মনে পড়েছে আইএফআরএস 15 ভুলে গেছি। আইএফআরএস 15 এর কথা কি আমরা ভুলে গেছি না মনে আছে? হ্যাঁ মনে আছে স্যার। এটাই জিজ্ঞেস করছি আমি আপনাদেরকে যে আমি সেলের অ্যাকাউন্টিং রেকগনিশনটা কোন আইএস অনুযায়ী করি, সিম্পল কোয়েশ্চেন। তাহলে আমি আমার সেলটা হয়েছে কিনা সেটা আমি কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ডিটারমাইন করব, ডিফাইন করব? আইএফআরএস 15। তাহলে এখন আমাকে এইটা আগে ডিফাইন করতে হবে, আমি আবারও বলছি আমাকে আগে এইটা ডিফাইন করতে হবে যে আমি যে সেলটা করছি ইট ইজ অ্যাজ পার আইএফআরএস 15 অর নট। প্লিজ, আমি এটাকে যে সেল করছি এটা আইএফআরএস 15 অনুযায়ী সেল হয়েছে কিনা। হোয়াট ডাজ মিন আইএফআরএস 15 অনুযায়ী সেল হয়েছে কিনা? আইএফআরএস 15 অনুযায়ী সেল বলতে আমার যে 5 স্টেপ মডেল ছিল সেই 5 স্টেপ মডেল এখানে আলটিমেটলি স্যাটিসফাই করা হয়েছে কিনা, কমপ্লাই করা হয়েছে কিনা। এক কথায় যদি আমি বলি আমার এটার পারফরমেন্স অব্লিগেশন, আমার এটার কন্ট্রোল, এটার রিস্ক এন্ড রিওয়ার্ডটা ট্রান্সফার হয়েছে কিনা বাইরের কাছে, দ্যাট ইজ মাই মেইন পয়েন্ট, দ্যাট ইজ মাই মেইন কনসার্ন ওভার হিয়ার। তার মানে আমি যখন আমার সেল ইভেন্টটাকে ইভ্যালুয়েট করব, এইটাই আমার ফার্স্ট অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ডিটারমিনেন্ট ফ্যাক্টর যে আমি আমার ফিউচার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটাকে সের উপর বেস করে দিব। সো এই জায়গাটা একটু আপনারা ক্লিয়ার থাকেন। যদি আমার সেলটা ইভ্যালুয়েট করি অ্যাজ পার আইএফআরএস 15, আমার দুইটা কোয়েশ্চেনের অপশন আসবে, মানে দুইটা আনসার আসবে। একটা হচ্ছে হ্যাঁ আমার সেলটা আইএফআরএস 15 অনুযায়ী হয়েছে, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার, আনসার নাম্বার 1। আর আনসার নাম্বার 2 যে না আমার সেলটা আইএফআরএস 15 অনুযায়ী হয় নাই, মানে কি কন্ট্রোলটা ট্রান্সফার হয় নাই। So আমি আবারও বলতেছি এখানে আপনি যখন সেলটা ইভ্যালুয়েট করবেন ইউ হ্যাভ টু ইভ্যালুয়েট ইট ইজ আন্ডার আইএফআরএস 15।
and to evaluate IFRS 15 that's a simple thing, কন্ট্রোলটা ট্রান্সফার হয়েছে কিনা, আপনার বায়ার এটার কন্ট্রোলটা পেয়েছে কিনা। যদি বায়ার কন্ট্রোল পেয়ে থাকে তার মানে এটা IFRS 15 অনুযায়ী সেল হয়েছে, তাহলে একরকম অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। আর যদি বায়ার কন্ট্রোল না পেয়ে থাকে তাহলে এইটা IFRS 15 অনুযায়ী সেল হয় নাই, তখন এটা আরেক রকম ট্রিটমেন্ট। সো দ্যাট ইজ আওয়ার কনসার্ন ওভার হিয়ার। এখন আমরা আসি যে যদি এটা IFRS 15 অনুযায়ী সেল না হয়ে থাকে, দ্যাট ইজ স্ট্রেট ফরওয়ার্ড, মানে দ্যাট ইজ প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। যদি IFRS 15 অনুযায়ী সেল না হয়ে থাকে, হোয়াট ডাজ ইট মিনস? ইট মিনস সেলার এটার কন্ট্রোলটা ট্রান্সফার করে নাই বায়ারের কাছে। সো ইট ইজ সিমিলার লাইক সেল অ্যান্ড রিপারচেজ, মনে আছে কিনা গত ক্লাসে আমরা যখন বলেছিলাম। সো ইট ইজ সিমিলার লাইক সেল অ্যান্ড রিপারচেজ, অ্যান্ড সেল অ্যান্ড রিপারচেজের ক্ষেত্রে আমরা যে প্রসিডটা পাই সেই প্রসিডটাকে আমরা কি হিসেবে ট্রিট করি? আমরা লোন হিসেবে ট্রিট করি। তো এখানেও ঠিক সেম কথাটাই আমরা বলবো। যদি আমার সেল অ্যান্ড লিজব্যাকের ক্ষেত্রে সেলটা যদি IFRS 15 অনুযায়ী না হয়ে থাকে, কন্ট্রোলটা যদি সেলারের থেকে বায়ারের কাছে পাস না হয়ে থাকে, I cannot recognize it is an revenue, it is an sale. I cannot say it is an sale. What I have to tell, I have to say this is a loan arrangement. We have just arranged a loan with a sale and lease back options. That's it. তাহলে সেই ক্ষেত্রে আমি আমার এটাকে সেল করে যে টাকাটা পাচ্ছি, I cannot consider it is as a lease amount. I cannot consider it is a gain or income from selling the asset. Rather, I have to book loan liability for the proceed I have received from the sale and lease back arrangement. That is the option 2. Straightforward, pretty much similar to sale and repurchase. সবাই কি অ্যাগ্রিড এই পয়েন্টের সাথে? Yes, sir. Now come to the next option, that is the option 1. It means we have sold the asset, the seller has sold the asset, and that the control over the asset has been transferred directly from seller to buyer. তার মানে ফুল কন্ট্রোল ট্রান্সফার হয়ে গেছে ফ্রম সেলার টু বায়ার। তাহলে যখন এখন কোশ্চেন হচ্ছে, আপনাদের মাথায় এই কোশ্চেনটা আসতেই পারে যে এটা কি IFRS 15 অনুযায়ী সেল হয়েছে কি হয় নাই, সেটার ফ্যাক্টরটা আপনাকে এখানে কি ইউজুয়ালি এক্সামিনার এক্সপেক্ট করবে কিনা আপনার থেকে আইডেন্টিফাই করা। কোয়েশ্চেন ইজ আনসার ইজ নো। আপনাকে এক্সামিনার বলে দিবে যে এটা কি IFRS 15 অনুযায়ী সেল হয়েছে কিনা, আপনাকে এক্সামিনার বলে দিবে কন্ট্রোলটা ট্রান্সফার হয়েছে কিনা। সো দ্যার ইজ নাথিং কমপ্লিকেটেড, আপনাকে জাস্ট দুইটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা ওভারভিউটা মাথায় রাখতে হবে। তাহলে যদি কন্ট্রোলটা ট্রান্সফার হয়ে যায়, যদি IFRS 15 অনুযায়ী সেল হয়, তাহলে আপনাকে এটা দুইটা স্টেপের মাধ্যমে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা দিতে হবে। স্টেপ 1, আপনাকে ফার্স্টে এই অ্যাসেটটা সেল করার কারণে যে গেইন অথবা লস হয়, দ্যাট ইজ আ নর্মাল ডিসপোজাল প্রসিড। আমি যে ডিসপোজাল প্রসিডের যে অ্যাকাউন্টিং এন্ট্রিটা করি, আমি আমার যে টাকাটা সেল করে পাই, মানে ডিসপোজাল ভ্যালু ক্যাশ ডেবিট, আমার যে অ্যাসেটটার ক্যারিং ভ্যালু থাকে ক্যারিং ভ্যালু ক্রেডিট, এবং এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা, এটাকে আমরা বলি ইনিশিয়াল গেইন অর লস। তাহলে আমি আমার অ্যাসেটটাকে যখন সেল করে আমি যে ডিসপোজাল ভ্যালুটা পাই, ডিসপোজাল প্রসিডটা পাই, এইটার গেইন অথবা লসটা আমাকে স্টেপ 1 এ ক্যালকুলেট করতে হয়। দেন স্টেপ 1টা ইজ সিমিলার টু দ্য IAS 16 ডিসপোজাল প্রসিডের গেইন অর লস কিভাবে আমরা ক্যালকুলেট করি। এইটাতে আসলে কোনো কনফিউশন আমাদের নাই, এটা স্ট্রেট ফরওয়ার্ড। আমি জাস্ট আমার ডিসপোজাল প্রসিড কত, আমার ক্যারিং ভ্যালু কত, আমার গেইন অথবা লস কত হয়েছে, দ্যাট ইজ আ সিম্পল ক্যালকুলেশন ওভার হিয়ার। বাট স্টেপ 2টা একটু আমাদের জন্য ট্রিকি এই জায়গাটাতে, এবং স্টেপ 2 এর এই ফর্মুলাটা আমাকে এখানে মনে রাখতে হবে। স্টেপ 2তে আমাকে আসলে কি মনে রাখতে হবে, আমি একটু খেয়াল করে দেখব, আমি কিন্তু কন্ট্রোল দিয়ে দিয়েছি, বাট আমি আবারও বলছি, বাট আমি কিন্তু এই অ্যাসেটটার কন্ট্রোল আবার বাইব্যাক, মানে আমি আবার লিজ ব্যাক নিয়েছি, নট বাইব্যাক, আমি আবার লিজ ব্যাক নিয়েছি। তার মানে হিয়ার সিগনিফিক্যান্ট অথবা আমি যদি বলি রেশনাল ফুল কন্ট্রোলটা কিন্তু ইনিশিয়ালি আসলে ট্রান্সফার হয় নাই। There were some control that you have been retained by the seller, by the lessee. তাহলে এখানে আপনি কতটুকু কন্ট্রোল রিটেন করেছেন অথবা কতটুকু কন্ট্রোল আপনার কাছে আছে আফটার দ্য সেল, দ্যাট ইউ হ্যাভ টু ক্যালকুলেট। এটাকে আমরা বলি আমার রাইট টু ইউজ অ্যাসেট। আপনার কতটুকু কন্ট্রোল রয়ে গেছে, এই কন্ট্রোলটুকুই আপনাকে এখন ক্যালকুলেট করতে হবে থ্রু রাইট অফ ইউজ অ্যাসেটের মাধ্যমে। এবং লিজ লাইবিলিটি ঠিক আগের মতোই আমরা জানি,
তো ইউজুয়ালি আমরা জানি যে রাইট অফ ইউজ অ্যাসেট ক্যালকুলেট করার নর্মাল ফর্মুলা হচ্ছে এইটা, নর্মাল ফর্মুলা হচ্ছে আমার এইটা। বাট যখন সেল অ্যান্ড লিজব্যাক থাকবে তখন এই রাইট অফ ইউজ অ্যাসেট বের করার যে ফর্মুলাটা, এই রাইট অফ ইউজ অ্যাসেট বের করার ফর্মুলাটা হচ্ছে এইটা। ওকে, রাইট অফ ইউজ অ্যাসেট বের করার ফর্মুলাটা হচ্ছে এই অ্যামাউন্টটা। কিভাবে বের করতে হয় দেখেন, রাইট অফ ইউজ অ্যাসেট বের করার ফর্মুলাটা হচ্ছে যে আপনি কতটুকু প্রপোর্শনেট কন্ট্রোল রেখে দিছিলেন আপনার কাছে, কতটুকু প্রপোর্শনেট কন্ট্রোল আপনার অ্যাসেটের ক্যারিং ভ্যালুর কতটুকু আপনার কাছে রয়ে গেছে। তাহলে এইটা বের করার ফর্মুলাটা হচ্ছে present value of lease payment, that is lease liability. Present value of lease payment, that is called lease liability, divided by fair value of the asset. Fair value of the asset question এ দেওয়া থাকবে, and carrying value amount before sale, এই যে এইখানে যে ক্যারিং ভ্যালুর কথাটা বলছিলেন সেই ক্যারিং ভ্যালুটা। তার মানে আপনার ফর্মুলাটা দাঁড়াচ্ছে হচ্ছে লিজ লায়াবিলিটি, ফর্মুলাটা একটু মনে রাখেন, লিজ লায়াবিলিটি ডিভাইডেড বাই ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট ইনটু ক্যারিং ভ্যালু অফ দ্যাট অ্যাসেট লাইক প্রায়র সেল, মানে সেল করার সময় অথবা সেল করার আগে এটার ক্যারিং ভ্যালু কত ছিল। এখন এই প্রেজেন্ট ভ্যালু অফ লিজ পেমেন্টটা অনেক কোশ্চেনে সরাসরি দেওয়া থাকবে আর অনেক কোশ্চেনে হয়তোবা দেওয়া থাকবে না। যদি দেওয়া না থাকে কিভাবে প্রেজেন্ট ভ্যালু অফ লিজ পেমেন্ট বের করতে হয় সেটা আমরা এই কোশ্চেনেই দেখলাম একটু আগে। তাহলে এখান থেকে আমরা এই জাস্ট পয়েন্টটা একটু নতুন করে অ্যাড করতেছি, সেটা হচ্ছে আমি আমার অ্যাসেটটাকে যখন আবার লিজ ব্যাক নিচ্ছি তখন আমার এই অ্যাসেটটার এগেনস্টে কতটুকু রাইট অফ ইউজ অ্যাসেট আসতেছে ততটুকু রাইট অফ ইউজ অ্যাসেটকে আমরা বেসিক্যালি আমার অ্যাসেট হিসেবে রেকগনাইজ করব স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে। এখন নেক্সট পয়েন্ট হচ্ছে আমার রাইট অফ ইউজ অ্যাসেট কতটুকু হবে এইটার ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব। রাইট অফ ইউজ অ্যাসেট যতটুকু হবে এটার ক্যালকুলেশনটা আমার ফর্মুলার মাধ্যমে আমরা করব। সেই ফর্মুলাটা কি, লিজ লায়াবিলিটি ডিভাইডেড বাই ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট ইনটু ক্যারিং ভ্যালু অফ অ্যাসেট, সিম্পল। এটা একটা অ্যামাউন্ট আসবে যে অ্যামাউন্টটা আমরা রাইট অফ ইউজ অ্যাসেট হিসেবে কনসিডার করব। এখানে জাস্ট আপনি ডেবিট আর ক্রেডিট গেইন অর লস দেখতে পাচ্ছেন, এটার ব্রেকডাউনটা আমি একটু বলে দিই। সে ফর এক্সাম্পল আপনি রাইট অফ ইউজ অ্যাসেট পেয়েছেন $10,000, right of use asset পেয়েছেন $10,000, that means you have obtained the asset of $10,000 but you had a liability of $8,000। তাহলে এটা আপনার জন্য গেইন না লস একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো। যেখানে আপনার লাইবিলিটি হচ্ছে আপনি অ্যারেঞ্জমেন্ট থেকে হচ্ছে $8,000 but to settle the liability you have obtained the asset of right of use asset is $10,000। তাহলে আপনি একটু আমাকে বলেন যে এই ক্ষেত্রে আমার জন্য গেইন হবে না লস হবে? স্যার এটা গেইন হবে $2,000। ইয়াস, দ্যাট উইল বি ইউর গেইন। তার মানে এখানে আমার গেইন অথবা লসের অ্যামাউন্টটা আপনি ব্যালেন্সিং ফিগারের মাধ্যমে ক্যালকুলেট করবেন, এন্ড দ্যাট ব্যালেন্সিং ফিগার ইউ হ্যাভ টু কম্পেয়ার বিটুইন দ্য অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি কম্পারিজন। যদি আপনার লায়াবিলিটির তুলনায় অ্যাসেট বেশি গেইন করেন দ্যাট অবভিয়াসলি দ্যাট উইল বি ইউর গেইন। আর যদি আপনার অ্যাসেটের তুলনায় লায়াবিলিটি বেশি সেটেল হয় অথবা সেটেল করতে হয় দ্যাট ইজ ইউর লস। সো ইটস আ গেম অফ ডাবল এন্ট্রি, ডেবিট অ্যান্ড ক্রেডিটের খেলা, আপনি জাস্ট নর্মালি চিন্তা করবেন। তার মানে আমি যদি পুরো বক্সটা এখানে চিন্তা করি, এখানে জাস্ট নতুন আইটেম হিসেবে আসতে হচ্ছে আমার এই স্টেপ 2 তে রাইট অফ ইউজ অ্যাসেটটা আমরা কিভাবে ক্যালকুলেট করব ফর সেল অ্যান্ড লিজব্যাক। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে আমার বাকি সব কম্পোনেন্ট গুলাই কোয়েশ্চেনে দেওয়া থাকবে। যদি কোনো সময় আমার প্রেজেন্ট ভ্যালু অফ লিজ পেমেন্ট দেওয়া না থাকে, অফকোর্স আই নো হাউ টু ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু অফ লিজ পেমেন্ট। এখন এই কোয়েশ্চেনটা মানে এই সিনারিওটা আমরা একটা কোয়েশ্চেন যদি করে ফেলি তাহলে আমাদের জন্য আসলে ইজিয়ার হয়, আমাদের জন্য আসলে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার, মনে রাখাটা ইজি থাকবে। সো আমরা একটা কোয়েশ্চেন ট্রাই করি, টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 333। এটা আপনারা একটু দেখেন, এটা হচ্ছে এক্সেম্পটেড ফ্রম লিজ কন্ট্রাক্ট, মানে লো ভ্যালু অফ অ্যাসেটের ক্ষেত্রে কি হবে, আমার এক্সপেন্স হিসেবে 6,750 চলে যাবে। সো এটা খুব সিম্পলি আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটাতে খুব প্রবলেমেটিক কিছু নাই। সেল অ্যান্ড লিজ ব্যাগ আমরা ছিলাম, সেল অ্যান্ড লিজ ব্যাগের এই কোয়েশ্চেনটা আমরা করতে চাচ্ছি। স্যার আজকে আর না করি জাস্ট জাস্ট আই নো আপনাদের হিউজ প্রেসার যাচ্ছে সেই 6:30 থেকে আপনারা। অনেক হয়ে গেছে, হ্যাঁ। থাকবে না এখন। আচ্ছা, তাহলে আমি এটাকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। হ্যাঁ, আমি
আহ, এই কোয়েশ্চেনটা এক্সেলে অ্যাটাচ করে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এক্সপেক্ট করবো আপনারা একটু ফ্রি টাইমে একটু দেখবেন কোয়েশ্চেনটা, হ্যাঁ। নেক্সট ক্লাসে হোপফুলি আমরা এই কোয়েশ্চেনটা যদি কোনো প্রবলেম থাকে অথবা একটু ডিসকাশন করলাম, তারপর আমরা নতুন টপিকে গেলাম। এবং আপনাদের সাথে আসলে একটা প্ল্যানিং এর কথা ছিল আমার, সেটা হচ্ছে আপনাদের যে ওভারঅল প্রবলেম গুলো আছে সেটা কতটুকু কিভাবে রিসলভ করা যায়, এবং একটা রিভিশনের কথা আমরা চিন্তা করছিলাম যে রিভিশনটা কিভাবে আপনাদেরকে করানো যায়। সো আমি এই প্ল্যানটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখবো। And আমি ট্রাই করবো আপনাদের লাস্ট কিছু ক্লাস একটু ফিজিক্যালি আপনাদের সাথে কন্ডাক্ট করতে, আমার যে ক্লাসটা ফ্রাইডের যে ক্লাসটা। সো অফকোর্স আমি টাইমিং এবং টাইমিংটা তো ওইটাই থাকবে, আমি আমার টপিক রিভিশন প্ল্যান সহ আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার গ্রুপে এটা শেয়ার করে দেবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ, আপনারা আর বেশি সময় না নেন, অনেকক্ষণ ব্রেনে চাপ গেল আপনাদের। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, গুড বাই। যদি